class. So today this is our eighth free life class, and in this class I'm going to talk about practical use of be verb, do verb, and have verb. I mean, how can we use these verb in daily sentences? I mean, we know that these verbs can be used uh, as a main verb. Also, it can be used as a auxiliary verb or primary auxiliary verb. সো কখন এই ভার্ব গুলোকে আমরা মেইন ভার্ব হিসাবে ইউজ করি, এই ভার্ব গুলো কখন অর্থ দিয়ে থাকে, আর কখন এই ভার্ব গুলোকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করি, কখন এই ভার্ব গুলো অর্থ দেয় না, এই ভার্ব গুলো কখন একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়, আবার কখন ব্যবহৃত হয় না, বা এই ভার্ব গুলোর ক্লিয়ার কনসেপ্ট যদি আপনার থাকে, ইংলিশে সেন্টেন্স তৈরি করা অনেক বেশি ইজি হয়ে যাবে। আমরা অনেকেই টেন্সের স্ট্রাকচার পড়ি, টেন্সের স্ট্রাকচার মুখস্থ করি, যে কোনো টেন্সের স্ট্রাকচার আপনি পড়েন না কেন সেখানে দেখবেন যে আপনার অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড এগুলোর ব্যবহার থাকবে, এগুলোকে নিয়েই টেন্সের এক একটা স্ট্রাকচার হয়। সো এই ভার্ব গুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আপনি কখনোই ইংলিশে সেন্টেন্স তৈরি করতে সক্ষম হবেন না। অর্থাৎ এই ভার্ব গুলো যে কতটা ইম্পর্টেন্ট, এই বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, এই ভার্ব গুলোকে বলা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রাণ বা ফাউন্ডেশন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে কোনো সেন্টেন্স আপনি ইংলিশে তৈরি করতে গেলে, যে কোনো সেন্টেন্স লিখতে গেলে বা বলতে গেলে, এই ভার্ব গুলোকে মোস্ট অফ দ্য টাইম কমনলি আপনার ইউজ করতে হয় বা করতে হবে। তো এদের ক্লিয়ার কনসেপ্ট থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এইটা আমি আগে আপনাদেরকে দেখাবো, এরপর সময় থাকলে এবং আপনারা যদি লাস্ট পর্যন্ত থাকেন আমি আপনাদের এই বিষয়টাও দেখিয়ে দিব যে যারা ইংলিশে মোটামুটি গ্রামার জানেন বাট স্পিকিং করতে পারেন না, যারা ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারেন না, সার্টেন টপিকের উপর যারা ইংলিশে কথা বলতে পারেন না, তো কিভাবে সার্টেন টপিকের উপর কথা বলতে হয়, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আজকের এই ক্লাসটা থেকে। তো যদি লাস্ট পর্যন্ত থাকেন তাহলে প্রেজেন্টেশনের এই জায়গাটা আপনারা শিখতে পারবেন এবং দেখে কভার করতে পারবেন। তো আমরা তাহলে শুরু করি ক্লাসটা, সবাই একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন এবং বোঝার ট্রাই করবেন। প্রথমত আসি, দেখেন ইউজ অফ বি ভার্ব এই জিনিসটা ঠিক কি স্পিকিং করার জন্য বা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্টের জন্য এটা জানা অনেক গুরুত্বপূর্ণ। সো হিয়ার ইউ ক্যান সি দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ বি ভার্ব। আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স এর হার্টবিট। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। সমস্ত ভার্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে এই বি ভার্ব, যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে এবং বিভিন্ন ভাবে একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। তো এই বি ভার্ব গুলোকে ইন ডিটেলস আজকে আমরা দেখবো। দেখেন, বি এর বাংলা অর্থ হচ্ছে বা মিনিং হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান। অর্থাৎ বি এর অর্থটা হচ্ছে হওয়া বা থাকা বোঝায়, কোনো কিছুর অবস্থান বা কোনো কিছু হওয়া বোঝাতে বিই, এই বি নামের একটা শব্দ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, যেটাকে আমরা বলি ভার্ব। আমার কথাটা একটু ভালোভাবে বুঝবেন। এইখানে দেখেন দেওয়া আছে বি নিজেই একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপর ভিত্তি করে এটির অনেকগুলো ফর্ম আছে, যেমন প্রেজেন্ট ফর্ম বি অ্যান্ড অ্যাম, ইজ, আর, পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার, পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং। এই যে ফর্ম গুলো, এগুলো কোথায় কিভাবে ব্যবহৃত হয় এটা আমাকে জানতে হবে। এইগুলো যদি আপনি জানতে পারেন অনেক ভালোভাবে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি ক্লিয়ার করতে পারবেন, কনসেপ্টটা ক্লিয়ার, একটা কনসেপ্ট আপনার চলে আসবে এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। তো আমি এই পিডিএফ ফাইলটা দেখানোর আগে আমি একটু লিখে দেখাই আলাদা করে। ব্যাকগ্রাউন্ডটা না বুঝতে পারলে কখনো ইংলিশটা ভালোভাবে শেখা যায় না। যারা এর আগে আমার প্রিভিয়াস ক্লাসগুলো করছেন তারা জানেন আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের আগে আমি বুঝিয়ে নিই যে এই ক্লাসটা যে আমরা করবো কেন করবো, ঠিক কোন জায়গায় লাগে। তো এই জায়গাটা একটু আপনারা বোঝার ট্রাই করেন। আমি আপনাদের একটু বলি, দেখেন আমি প্রথম থেকে আপনাদেরকে একটা কথা বারবার বলছিলাম, আপনি টেন্স শেখেন আর যাই শেখেন, যারা ইংলিশে কথা বলতে চান, আপনি যদি এক্সপার্ট হতে চান, আপনারা যারা ভোকাবুলারিতে দুর্বল, যারা মনে করেন আপনার ভোকাবুলারি শেখা দরকার, ভোকাবুলারি বলতে কোন বিষয়গুলো শিখতে হয় বা কোন বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট রাখতে হয়, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। এবং আমি এই ভার্বের ভোকাবুলারি নিয়ে অনেক কথা বলছিলাম। এই ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে ইংলিশে সেন্টেন্সের পরিবর্তন হয়। ভার্ব মানে কি? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, এগুলোকে ভার্ব বলে। এন্ড ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্সেস। উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। তো একটু আমার কথাটা বোঝার ট্রাই করবেন। প্রত্যেকটা ভার্বের ফর্ম থাকে এবং এক একটা ফর্ম এক একটা টেন্সে ব্যবহৃত হয়ে কিন্তু সেন্টেন্স তৈরি হয়, তাই না? তো আমি টেন্সের ক্লাস আপনাদের নিয়েছি এই ফ্রি ক্লাসে। তো একটু বোঝার ট্রাই করেন। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেমন ভার্ব, এই দেখেন বি ওয়ান,
এটাকে বলি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই যে V2 এটাকে বলি পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল, V4 প্রেজেন্ট পার্টিসিপল, V5 এটা বলে থার্ড পারসন ফর্ম। আমাদের যে গ্রামার বইগুলো থাকে এগুলোতে তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, বাট টোটাল ভার্বের ফর্ম পাঁচটা। বাকি দুইটা টেন্স শিখলে অটোমেটিক্যালি হয়ে যায়, এই জন্য আমাদের বইগুলোতে থাকে না, বাট টোটালি ভার্বের ফর্ম হচ্ছে পাঁচটা। এখন দেখেন আমি যদি একটা ভার্ব লিখি, ফর এক্সাম্পল গো, এই গো মানে কি? গো, গো মানে যাওয়া। এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, এর পাস্ট ফর্ম ওয়েন্ট, এটা পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। এর পাস্ট পার্টিসিপল গন, এগুলো আপনারা সবাই জানেন। এর প্রেজেন্ট পার্টিসিপল কি? গোয়িং। এর থার্ড পারসন ফর্ম হচ্ছে গোস। থার্ড পারসন মানে কি জানেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস বসে, এটাকে বলা হয় ভার্বের থার্ড পারসন ফর্ম বা V5। এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আবার দেখেন আমি যদি আরেকটা ভার্ব লিখি, ফর এক্সাম্পল রাইট, রাইট মানে কি? লেখা। এর পাস্ট ফর্ম হচ্ছে রোট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। যারা এই ভার্বের ফর্ম গুলো জানে না, এই ভার্বের ফর্ম সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট না থাকে, আপনি যদি এগুলো না বোঝেন, না জানেন, আপনি যেখান থেকে ক্লাস করেন, যেখান থেকে ইংরেজি শেখেন, সেটা আপনি বাদ দিয়ে দেন। কারণ ভার্বের ফর্ম ছাড়া অন্য কোনো স্ট্রাকচার, কোনো রুলস, কোনো বই, কোনো কিছু শিখে আপনি ইংলিশ শিখতে পারবেন না। আপনি যেখানে যাই শিখতে যান না কেন, সেখানেই দেখবেন ভার্ব, ভার্ব, ভার্ব নিয়ে কথা বলা, ভার্বের এই ফর্ম, ভার্বের ওই ফর্ম, ভার্বের সেই ফর্ম। সো ইংলিশ শিখতে গেলে ভার্ব শিখে তারপর এই ল্যাঙ্গুয়েজের ভিতর ঢুকতে হয়, ভার্বের ফর্ম জেনে তারপরে টেন্স শিখতে হয় বা আদার্স বিষয়গুলো শিখতে হয়, না হলে ইংলিশে কথা বলা যায় না। এটা হচ্ছে সব থেকে অপ্রিয় সত্য কথা। আমরা এই ভার্বের ফর্মই পড়ি না, কেউ না পড়ে আস্তে পাস্তে বিভিন্ন ইংলিশের স্ট্রাকচার শিখি, রুলস শিখি, পারি না আমরা ইংলিশ। কিন্তু এই ভার্ব ছাড়া আমার যারা পেইড কোর্সের স্টুডেন্ট থাকে, আগে ভার্বের ফর্ম খাতায় লেখায়, তারপরে আমি তাদেরকে ইংরেজি শেখানো শুরু করি। যেমন এই দেখেন আমার এই ফর্মস অফ ভার্ব, এই বইটার 37 পেজে আছে। এই যে ভার্বের যে ফর্ম গুলো, এই যে দেখেন, এই ফর্ম গুলো দুই ভাবে হয়। একটা হচ্ছে এইখানে আমার 200টা ফর্ম আছে, যে 200টা ফর্ম হচ্ছে খুবই ইউজফুল, অর্থাৎ আমরা ডে টু ডে লাইফে বাংলায় হরহামেশা ইউজ করি, বাট ইংলিশে এদের প্রপার মিনিং না জানার কারণে, ফর্ম না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এই ভার্বের ফর্ম গুলো ইম্পর্টেন্ট কেন? আমরা যদি ইংলিশে কথা বলতে চাই, তাহলে আমাদের কথা বলার ক্ষেত্রে টাইমের পরিবর্তন করতে হয়, সেন্সের পরিবর্তন করতে হয়। এই সেন্স বা টাইমের পরিবর্তন করতে গেলে আমার কিসের পরিবর্তন করতে হয়? আমার কি শিখতে হয়? আমরা যদি টেন্স শিখতে হয়, আমরা যদি টেন্স শিখি তাহলে একটা কথাকে বিভিন্ন টাইমে বলতে পারবো। বাট টেন্সটা মূলত কি? টেন্সটা হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সে কিন্তু এক এক ধরনের ভার্বের ফর্ম বসে সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়। মানে টেন্সের স্ট্রাকচার মূলত কি? আমি যদি বলি যে আমি ভাত খাই, আই ইট রাইস, তাই না? এখন আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, অর্থাৎ ইটের পাস্ট ফর্ম এট। এই জিনিসটা আপনি যদি না জানেন, আপনার তো টেন্সের স্ট্রাকচার শিখে কোনো লাভ হবে না। আপনি জানলেন যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, বলেন তো ইংলিশ কি? এখন আপনি জানেন চালানো ইংরেজি ড্রাইভ, এখন চালিয়েছিল, আপনি টেন্স জানেন, এই টেন্স জেনে আপনি বুঝতেছেন এটা হচ্ছে পাস্ট টেন্স, ল আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হি। এবার ড্রাইভের পাস্ট ফর্ম কি, এইটা যদি আপনি না জানেন, তাহলে কি আপনি এই কথাটাকে জীবনেও ইংলিশে লিখতে পারবেন? টেন্স শিখে তো কোনো লাভ হবে না আপনি যদি ভার্বের ফর্ম না জানেন। আপনার তো আগে জানতে হবে যে ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ। এটা না জানলে, এটা না বসাতে পারলে আপনি যতই পাস্ট টেন্স শেখেন আর যে স্ট্রাকচারই মুখস্থ করেন, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। তো ভার্বের ফর্ম শিখে ইংরেজি শেখা শুরু করতে হয়, এটা হচ্ছে সব থেকে সত্য কথা। এই দেখেন আমি যদি আরেকটা ভার্ব লিখি, এই ড্রাইভ, এই ড্রাইভ মানে কি? ড্রাইভ মানে চালানো। এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রিভেন, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ড্রাইভিং, আর এর থার্ড পারসন হচ্ছে ড্রাইভস। সো এই যে ভার্বের ফর্ম, বোঝেন এই ভার্বের ফর্ম গুলোর ব্যবহার কেমন? এই দেখেন, এই ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এট, পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইটিং, থার্ড পারসন ফর্ম ইটস। এই যে ফর্মটা লিখলাম, আমি কেন লিখলাম? খেয়াল করেন, আমি মনে করেন দুইজন মানুষের ভিতর ইংলিশে কথা হচ্ছে, একটা কনভারসেশন আমি তৈরি করলাম দুটো মানুষের ভিতরে ইংলিশে। কি? ফর এক্সাম্পল এ এবং বি, এই দুইজন মানুষ। এখন এ বি কে বলছে, আমার কথাগুলো বুঝবেন, এ বি কে বলছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো? কি বললো কথাটা? তুমি কি রাতে ভাত খেয়েছো? এটার ইংলিশ কি হতে পারে? এ বি কে বলছে তুমি কি রাতে ভাত খেয়েছো। এখন এটার ইংলিশ কি হতে পারে? দেখেন, খেয়াল করেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো হ্যাভ ইউ ইটেন, EATEN, ইটেন রাইস এট নাইট? তুমি কি রাতে ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? এখন বি বলছে যে না, আমি সকালে ভাত খেয়েছিলাম। নো, আই এট রাইস ইন দা মর্নিং। কথাটা একটু বুঝবেন,
আবার বি এ কে প্রশ্ন করছে যে তুমি কি এখন ভাত খাবে, উইল ইউ ইট রাইস নাও, তুমি কি এখন ভাত খাবে, উইল ইউ ইট রাইস নাও। এখন এ বলছে যে হ্যাঁ আমি এখন ভাত খাইতেছি, ইয়েস আই অ্যাম, খেয়াল করেন, ইয়েস কি বলছে, আই অ্যাম ইটিং রাইস নাও, আমি এখন খাচ্ছি ভাত। এখন এই যে আমি এ এবং বি এর ভিতরে একটা কনভারসেশন তৈরি করলাম। এখন দেখেন এই সেন্টেন্স গুলোর ভিতরে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি, সেটা হচ্ছে এই ইট। ইট মানে খাওয়া, ইট মানে কি খাওয়া। কিন্তু দেখেন কোথাও লিখছি আমি ইটেন, কোথাও লিখছি আমি এ টি ই এট, আবার কোথাও লিখছি এই যে উইল ইট, আবার কোথাও লিখছি আমি এই যে ইটিং। এই যে এইট এট ইটিং উইল ইট এগুলো কেন লিখছি, কারণ আমার কথার পরিবর্তন করতে হচ্ছে। আমি খাওয়া কথাই ব্যবহার করছি, বাট খাওয়াটাকে বিভিন্ন ওয়েতে বলতে হচ্ছে। আমি ইংলিশে কথা বলতে গেলে একটা স্টেবল পজিশনে কথাকে রেখে বলতে পারবো না, বিভিন্ন ওয়েতে একটা কথা বলতে হয়। সেই কথা বলার ক্ষেত্রে টাইমের চেঞ্জ করতে হয়, টাইমের চেঞ্জের জন্য আমরা টেন্স শিখি। এই তিন প্রকার টেন্স আছে আমাদের, প্রেজেন্ট পাস্ট ফিউচার, এর আবার চারটা করে ভাগ আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, তিনে চারে 12টা স্ট্রাকচার আছে টেন্সের। 12টা স্ট্রাকচার জানলে একটা কথাকে আপনি 12 ভাবে বলতে পারবেন। 12 ভাবে বলতে পারবেন মানে কি, মানে 12 ধরনের ভার্বের ফর্ম আপনি বসায় টাইমের চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ ইংলিশে কথার পরিবর্তন, আমি যখন প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে কমিউনিকেশন করব, কনভারসেশন করব, একটা কথাকে বিভিন্ন ওয়েতে আমার বলতে হবে, পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের জন্য আমার এই ভার্বের ফর্ম শেখা লাগে। ভার্বের ফর্মের পরিবর্তন হয়েই মূলত ইংলিশে টাইমের পরিবর্তনটা হয়। যেমন এখানে হলো, আপনি খেয়েছেন, আমি খেয়েছিলাম, আপনি খাবেন, আমি খাইতেছি। তো আমি খাই, খেয়েছিলাম, খাচ্ছি, খাবো, খেতে থাকবো, এই বিভিন্ন ধরনের কথা, খাওয়া কথাটাকে বিভিন্ন ওয়েতে বলতে গেলে আমার পরিবর্তনটা কোথায় হয়, পরিবর্তনটা হয় কিন্তু ভার্বের ফর্মে। এই জন্য ভার্বের ফর্ম যদি আপনি না জানেন, যে স্ট্রাকচারই শেখেন না কেন, কোনো লাভ হবে, হবে না। সো এই প্রত্যেকটা ফাইনাইট ভার্ব বা মেইন ভার্বের যেমন 5টা ফর্ম থাকে, একটু বোঝার ট্রাই করেন। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই যে ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এই যে ডু, এই ডু এরও 5টা ফর্ম আমার আছে। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে আপনার ডিড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আমার কি, ডান, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আমার ডুইং, এর থার্ড পারসন ফর্ম হচ্ছে আমার ডাস। আবার বুঝেন আমার বি ভার্ব, এই বি এর পাস্ট ফর্ম হচ্ছে বি। দেখেন এই বি নিজেই একটা প্রেজেন্ট ফর্মের ভার্ব, বা মানে প্রেজেন্ট ফর্ম আর ভার্বের বেস ফর্ম জিনিসটা আলাদা। বি হচ্ছে বেস বা রুট ফর্ম। এই বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এটা একটু ভিন্ন, এম ইজ আর, কথাটা একটু বুঝবেন। এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বা বি থ্রি হচ্ছে বিন, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বি ই আই এন জি, বিন, কন্টিনিউয়াস ফর্ম। আর থার্ড পারসন ফর্ম ওইভাবে হয় না, বাট থার্ড পারসন আপনি ইজ বা ওয়াজ এগুলো আমার লেখা যায়। আবার হ্যাভ ভার্ব, দেখেন এই হ্যাভ মানে আছে, আমরা জানি এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এর পাস্ট পার্টিসিপল ফর্মও হ্যাড, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাভিং, আর এর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ, এইচ এ এস। এইবার এই জিনিসগুলো একটু বোঝেন। এই যে লাস্টে যে তিনটা আমি লিখলাম, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এন্ড বি ভার্ব, এইগুলো কিন্তু অ্যাজ এ ফাইনাইট ভার্ব যে কোনো টেন্সে আপনি ব্যবহার করতে পারেন মেইন ভার্ব হিসাবে। ডু মানে করা, হ্যাভ মানে আছে, বি মানে, বি এর দুইটা মিনিং। একটা হচ্ছে, কথাটা একটু বুঝবেন, বি এর বাংলা অর্থটা কেমন জানেন, হওয়া, অথবা আরেকটা অর্থ হচ্ছে হওয়া, অথবা আরেকটা অর্থ হচ্ছে থাকা। এই অর্থটা এই বি ভার্ব দিয়ে থাকে। মানে অন্যান্য সকল ভার্বের মতোই বি ভার্বেরও 5টা ফর্ম আছে, বিও একটা ভার্ব। গো মানে যেমন যাওয়া, রাইট মানে যেমন লেখা, এই বি মানে হওয়া বা থাকা, বাট এর ফর্ম গুলো একটু ভিন্ন। এর প্রেজেন্ট ফর্ম কি, এম ইজ আর, এম ইজ আর। পাস্ট ফর্ম অজ অয়ার। তাহলে এম ইজ আর এর মানে কি, হওয়া বা থাকা। আমি বুঝবো কিভাবে হওয়া হবে না থাকা হবে, যদি অবজেক্টে মানে ভার্বের পরে যদি প্লেস থাকে, জায়গা থাকে, তাহলে বি এর মানে থাকা। যদি পার্সন থাকে, ব্যক্তি থাকে, তাহলে বি এর মানে হওয়া। এর পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি বিন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং। মানে আমরা কি জানি, আমার কথাটা একটু বুঝবেন, আমরা অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলোকে অক্সিলারি ভার্ব হিসেবেই তো জানি, তাই না? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বসে কোথায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর এর পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে, অর্থাৎ অ্যাম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার বসে, এরকম জানি। কিন্তু শুধুমাত্র টেন্সের স্ট্রাকচারে বা অক্সিলারি ভার্ব হিসাবে এরা ব্যবহৃত হয় না। এই ভার্ব গুলো অন্য সকল মেইন ভার্বের মতো যে কোনো টেন্সের স্ট্রাকচারে তার নিজস্ব অর্থ অনুসারে বসতে পারে। মানেটা কি বোঝেন? দেখেন এই গো মানে যাওয়া। এখন আমি যদি বলি আই গো, আমার কথাটা বুঝবেন, আমি যাই, আমি যাই। তাহলে
আমি কোথায় যাই? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এই রাইট মানে লেখা। আপনি যদি বলেন যে আই রাইট, তাহলে আমি লিখি। আমি কি লিখি? আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। এটা মনে করেন আমার একটা কমপ্লেক্স সেন্টেন্স, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আপনি যদি বলেন আই বি, এই বি মানে হওয়া বা থাকা, তাহলে আপনি যদি বলেন আমি হই বা আমি থাকি, এবার আমি কি হই? আই বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হই। বাট এই বি এর পরিবর্তে বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর। তাহলে আমি যদি বলি আই অ্যাম আ ডক্টর, এই অ্যামটা আমার এখানে বসাতে হয়, যার বাংলা অর্থ কি? হওয়া। এটা কোন টেন্স? অনেকে ভাবে কি যে অ্যাম ইজ আর থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? কারণ এই অ্যামটাই মেইন ভার্ব, এই ছাড়া এখানে আর কোনো ভার্ব নেই। আবার এই বি এর মানে থাকা, যদি অবজেক্টে প্লেস থাকে, যেমন আপনি যদি বলেন যে আই অ্যাম ইন ঢাকা, এর বাংলা অর্থ আমি ঢাকায় থাকি বা আমি ঢাকায় আছি। এই am এর পরে এখানে একটা প্রেপোজিশন, প্লেস বা জায়গার আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসাতে হয়। তো আই অ্যাম ইন ঢাকা, বাংলা অর্থ কি? আমি ঢাকায় আছি বা আমি ঢাকায় থাকি। অর্থাৎ এই জায়গাটা আমাকে বুঝতে হবে, এই বি এর অর্থ দুইটা, হওয়া বা থাকা। আবার দেখেন, আমি যদি বলি আই রোট এ লেটার, রাইট এর পাস্ট ফর্ম কি? রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। তাহলে এই এম এর জায়গায় আপনি ওয়াজ এর ব্যবহার করেন, আই ওয়াজ আ ডক্টর, বাংলা অর্থ কি? আমি একজন ডাক্তার ছিলাম। আপনি তাহলে পাস্ট ইনডিফিনিট, কিন্তু এটা নট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট। আবার আপনি যদি বলেন আই ওয়াজ ইন ঢাকা, তাহলে কি হবে? আমি ঢাকায় ছিলাম। আবার দেখেন, আমি যদি এই বিনের ব্যবহারটা করি, ফর এক্সাম্পল, এই রাইট এর পাস্ট পার্টিসিপল কি? এই রাইট এর পাস্ট পার্টিসিপল রিটেন, ডাব্লিউ আর আই টি টি ই এন, রিটেন। তাহলে আমি যদি বলি যে আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ, আমার প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, তাহলে আই হ্যাভ রিটেন আর লেটার, কথাটা একটু বোঝেন। আমি একটা চিঠি লিখেছি, হ্যাভ রিটেন, তাহলে এই বি এর পাস্ট পার্টিসিপল কি? বিন। বি এর অর্থ কি? হওয়া বা থাকা। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম বসালে হয়েছে বা থেকেছে হবে। যেমন এখানে আপনি যদি বলেন আই হ্যাভ বিন আ ডক্টর, কথাটা একটু বুঝবেন। এর বাংলা অর্থটা কি? আই হ্যাভ বিন আ ডক্টর, আমি একজন ডাক্তার হয়েছি। আমরা অনেকে ভাবে কি হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, বাট না। এখানে এই বিনটাই মেইন ভার্ব। কার পাস্ট পার্টিসিপল? বি এর পাস্ট পার্টিসিপল। যেমন আই হ্যাভ রিটেন, রাইট এর পাস্ট পার্টিসিপল রিটেন, আমি চিঠি লিখেছি। আই হ্যাভ বিন, আমি ঢাকায়, আমি ডাক্তার হয়েছি। আবার আপনি এখানেও বলতে পারেন আই হ্যাভ বিন ইন ঢাকা, আমি ঢাকায় থেকেছি। এখানে একটা টাইমেরও মেনশন করতে পারেন যে ফর 2 মান্থ, 2 মাস, 2 মাসের জন্য আমি ঢাকায় থেকেছি। আই হ্যাভ বিন ইন ঢাকা ফর 2 মান্থ। তো এইভাবে আমার, আমি কি বোঝাতে চাচ্ছি একটু বোঝার ট্রাই করেন। আমি যদি কন্টিনিউয়াস টেন্সে লিখি, ফর এক্সাম্পল, আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতেছি। তাহলে এখানেও আপনি যদি বলেন যে আই অ্যাম বিং, আই অ্যাম বিং আ ডক্টর, বাংলা অর্থ কি? আমি একজন ডাক্তার হচ্ছি। মানে ডাক্তার হওয়াটা আমার একটা প্রসেসের ভিতর আছে, চলতেছে, আমি পড়াশোনা করতেছি, আই এম বিং আ ডক্টর, আমি ডাক্তার হচ্ছি। আমি ঢাকায় থাকছি, আই এম বিং ইন ঢাকা, আই এম বিং। আমরা বলি না আই এম লিভিং ইন ঢাকা, এই লিভিং এর পরিবর্তে আপনি কিন্তু বিং এর ব্যবহার করতে পারেন, ইন ঢাকা। আমার কথাগুলো একটু বোঝেন। আবার আমি এই রাইট দিয়ে যদি ফিউচারে কথা বলি, যেমন আমি চিঠি লিখবো, তাহলে আমার ইংলিশটা কি হয়? আমার শ্যাল বা উইল বসাতে হয়। যেমন আমি যদি বলি যে আই উইল রাইট, আ লেটার, আমি একটা চিঠি লিখবো। তাহলে এইখানে আমার মানে ফিউচার টেন্স, আমার সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্ম বা বেস ফর্মটা বসাতে হয়। এখানে আমার আর অ্যাম ইজ আর বসবে না, আমার বিটা। তাহলে বি মানে হওয়া বা থাকা। তাহলে আমি যদি বলি আমি চিঠি লিখবো, আই উইল রাইট আ লেটার, তাহলে আমি ডাক্তার হব। ইংলিশ কি হবে? আই উইল বি মানে হওয়া, আই উইল বি আর ডক্টর। আবার আমি যদি বলি আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা। অর্থাৎ এই বি এর মানে হওয়া বা থাকা। অবজেক্টে যদি প্লেস থাকে বি এর মানে থাকা, পার্সন থাকলে বি এর মানে হওয়া। বি নিজেই একটা ভার্ব, বেস ফর্ম বা রুট ফর্মের ভার্ব। এটার প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ আর, পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং, বাংলা অর্থ হওয়া বা থাকা। আমি এটা আপনাদের এই জন্য বলছি, আমরা সবসময় মনে করি কি যে এই অ্যাম ইজ আর, ওয়াজ আর অক্সিলারি ভার্ব, এরা কন্টিনিউয়াস টেন্সে বসে। বাট এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে, এরা অক্সিলারি ভার্ব না। অক্সিলারি কাকে বলে? অক্সিলারি মানে হেল্পিং, সেটা কাকে বলে? যখন এরা অন্য আরেকটা মেইন ভার্বের পূর্বে বসে সেন্টেন্স গঠন করতে সাহায্য করে, তখন তাকে অক্সিলারি বলে। বাট অন্য সকল মেইন ভার্বের মতো, এই গো মানে যেমন যাওয়া, রাইট মানে যেমন লেখা, ড্রাইভ মানে যেমন চালানো, ইট মানে যেমন খাওয়া, অন্য সকল মেইন ভার্বের মতো এই বিও মেইন ভার্ব হিসাবে, ফাইনাইট ভার্ব হিসাবে, এদেরও 5টা ফর্ম আছে। এরাও যে কোনো টেন্সের স্ট্রাকচারে, যে কোনো ফাংশনে তাদের নিজস্ব অর্থ অনুসারে বসতে পারে এবং অর্থ দিতে পারে। আমি মূলত সেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যে অন্য সকল ফাইনাইট ভার্বের মতো,
অন্য সকল মেইন ভার্বের মতো এই বি এর পার্টিকুলার মিনিং আছে, এই বি ভার্বেরও সকল ফর্ম আছে এবং সকল ধরনের টেন্সের স্ট্রাকচার এগুলোকে ব্যবহার করা যেতে পারে। আমার কনসেপ্টটা কি আপনারা বুঝতে পারছেন? আমি কি ক্লিয়ার করতে পারছি কি বললাম? আমরা শুধু এতটুকুই মনে করি বি ভার্ব যাকে বলে am is আর was হয় কন্টিনিউয়াস টেন্সে বসাই আমরা, কিন্তু এটা শুধু কন্টিনিউয়াস টেন্স না, কোথায় বসে? সব টেন্সেই বসতে পারে অ্যাজ এ মেইন ভার্ব এবং তাদের নিজস্ব অর্থ আছে। অর্থটা কি? দুইটা অর্থ এর, অন্য সকল ভার্বের মতো, বাট এর অর্থ দুইটা, হওয়া বা কি বললাম থাকা, অবস্থানকে বোঝায় আবার বি। বুঝতে পারছেন সবাই? আমি কি ক্লিয়ার করতে পারলাম এই জায়গাটা নাকি? জি স্যার। আবার দেখেন এই ফাংশন গুলো আমাদেরকে বুঝতে হয়, এগুলো বুঝতে না পারলে কখনোই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শেখা যায় না। আবার দেখেন এই ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব এই জায়গাটাতেও আমি আসতেছি, তার আগে আমরা বি ভার্বটা একটু ফাইল থেকে কাভার করি। এই পিডিএফ ফাইল আমি পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলে আপনারা নিজেরা একটু চর্চা করবেন, দেখবেন অনেক ভালোভাবে শিখতে পারবেন এগুলো। তো এখানে কি লেখা আছে একটু দেখেন। প্রেজেন্ট টেন্সে বি এর ব্যবহারটা কিভাবে হয় দেখেন। আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব যার মানে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝায়। এখানে বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে। আবার এর প্রেজেন্ট ফর্ম গুলো হচ্ছে এম, ইজ, আর। এম খুব সুন্দর করে লেখা, সাবজেক্ট যদি আই হয় এরপরে এম বসে, ই, সি, ইট এরপরে ইজ বসে, আর উই, ইউ, দে বা প্লুরাল সাবজেক্ট হলে আর বসে। এখন দেখেন আমাদের মনে রাখতে হবে যে am is আর প্রেজেন্ট টেন্সের ভিতর শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা নিজেই একটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যেটা অ্যাজ ইউজুয়াল জানি সেটা সেখানে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে অন্য আরেকটা ভার্বের পূর্বে। তার মানে এই যে কিছু সেন্টেন্স আপনারা এখানে দেখছেন, আই এম আ ডক্টর, হি ইজ আ টিচার, দে আর ফার্মার, রহিম ইজ আ গুড বয়, ইউ আর আ ভেরি স্মার্ট গার্ল, হি ইজ গুড অ্যাট ইংলিশ, করিম ইজ আ সায়েন্টিস্ট, রূপা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। অ্যাম ইজ আর থাকলে আমরা ভাবি কন্টিনিউয়াস, বাট এখানে এই অ্যাম ইজ আরটা কি? মেইন ভার্ব। প্রত্যেকটা অ্যাম ইজ আর মেইন ভার্ব, এই ছাড়া এখানে আর কোনো ভার্ব নেই, এবং এর বাংলা অর্থটা কি? হওয়া বা থাকা। এই অর্থটা মূলত এই ভার্ব দিয়ে থাকে। আবার দেখেন এগুলো যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, রহিম ইজ আ স্টুডেন্ট, রহিম ইজ নট আ স্টুডেন্ট, ইজ রহিম আ স্টুডেন্ট, ইজেন্ট রহিম আ স্টুডেন্ট, সো এইভাবে এগুলো হয়, আপনারা একটু দেখবেন। এরপর দেখেন এই বি ভার্ব গুলো যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসে, তখন এদের ব্যবহারটা কি হচ্ছে? সাবজেক্টের পর অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, এটাকে বলা হয় মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং আমরা এটাই জানি। যেমন দেখেন হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। দে আর ড্রয়িং আ পিকচার, বাংলা অর্থটা কি? তারা ছবি আঁকছে। অর্থাৎ রাইট নাও, ইনস্ট্যান্টলি কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, কেউ কোনো কাজ করতেছে। হুম। করিম ইজ ওয়ার্কিং এট আ কোম্পানি, করিম একটা কোম্পানিতে কাজ করছে। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। শি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। ইউ আর রাইটিং আ লেটার, তুমি একটা চিঠি লিখছো। এগুলো যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, খুবই সিম্পল। আমি এটা টেন্সের ক্লাসে আপনাদের বলছিলাম, যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্সের ভিতর যে অক্সিলারি ভার্বটা থাকে তার সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয়, এবং অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগে নিয়ে আসেন তাহলে সেন্টেন্স ইন্টারোগেটিভ হয়। যেমন এই জায়গাটা দেখেন, ইউ আর রাইটিং আ লেট, ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। নেগেটিভটা কি? আমি যদি বলি তুমি ভাত খাচ্ছ না, ইউ আর নট ইটিং রাইস। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ, জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। আরেকটাকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেমন আরএন্ট ইউ ইটিং রাইস, অর্থাৎ আর ইউ নট ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে না। আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে। আরেন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না। অর্থাৎ এইভাবে অক্সিলারি ভার্বের সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে সেন্টেন্স ইন্টারোগেটিভ হয়। এই অ্যাম ইজ আর কে অক্সিলারি ভার্ব কখন বলবো? যখন এরা অন্য আরেকটা মেইন ভার্বের পূর্বে বসে, যেমন এখানে ইটিং এর আগে আর বসছে। কিন্তু যখন এরা নিজেরাই মেইন ভার্ব হিসেবে বসে, তখন কিন্তু এদের একটা নাম হচ্ছে বি ভার্ব, এরা অক্সিলারি নাম বি ভার্ব, এবং বি এর অর্থ হওয়া বা থাকা, এবং এরা নিজেরাই মেইন ভার্ব হিসেবে বসে, যেমন এই সেন্টেন্স গুলো ছিল। ওকে, এরপর দেখেন যখন আপনি এই সেন্টেন্স গুলোকে, মানে এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুই ভাবে হয়, হ্যাঁ। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে আপনার ইনফরমেটিভ কোশ্চেন, যেখানে ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করতে হয়। যেমন আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ, অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা হয় সেটাকে ইয়েস নো কোশ্চেন বলে। আপনি বলতে পারেন ইয়েস অর নো,
কিন্তু যখন এখানে একটা ইনফরমেশন চাওয়া হয় ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, দেখেন এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের সাথে একদম শুরুতে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা যুক্ত করি, যেমন হোয়াট, হাউ, হোয়েন হয়, তাহলে সেগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়। যেমন আর দে প্লেইং ফুটবল, দেখেন এতটুকুর অর্থ কি? তারা কি ফুটবল খেলছে? ওয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে? ওয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে? অর্থাৎ স্ট্রাকচারটা মূলত কি? আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব, দেন অবজেক্ট। হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে? ওয়াই আরএন্ট দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে না? এই সেম ওয়েতে দেখেন একটা সেন্টেন্সকে কতভাবে ভাঙা যায়, একটা সেন্টেন্সকে কতগুলো ফর্মে বলা যায়, এখানে সবকিছু দেওয়া আছে ইন ডিটেলসে। মানে এইভাবে যদি আপনি প্র্যাকটিসটা করতে পারেন, অনেক দ্রুত আপনার ফ্লুয়েন্সিটা চলে আসে। একটা ভার্ব দিয়ে আমি এতগুলো সেন্টেন্স তৈরি করছি। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হি ইজ নট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে? ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাইতেছে না। ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাইতেছে। ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাইতেছে। জাস্ট ডাব্লিউএইচ ওয়ার্ড এর অর্থ অনুসারে সেন্টেন্সের অর্থটা হবে। হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে গাড়ি চালাইতেছে। হোয়াই ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে না। ওয়েন ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে না। ওয়ার ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সরি, সে কখন গাড়ি চালাচ্ছে না। ওয়ার ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে না। আবার এইভাবেই পাস্ট টেন্সে আমার ওয়াজ ওয়্যার ব্যবহৃত হয়। সিঙ্গুলার সাবজেক্টের জন্য ওয়াজ হয়, আর প্লুরাল সাবজেক্ট হলে ওয়্যার হয়। এবং সেম ওয়েতে যখন ওয়াজ ওয়্যার একা সেন্টেন্সে বসে, তখন এরাই মেইন ভার্ব। যেমন হি ওয়াজ আ গুড বয়, আই ওয়াজ আ টিচার, দে ওয়্যার প্লেয়ার, রহিম ওয়াজ আ ডক্টর, ইউ ওয়্যার হ্যাপি, ইউ ওয়্যার এ স্মার্ট গার্ল, দে ওয়্যার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। Those are the sentences of past indefinite tense, not continuous. এগুলো কিন্তু past indefinite tense এর সেন্টেন্স। ওকে, কারণ এখানে এই ওয়াজ ওয়্যারটাই মেইন ভার্ব। আবার ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হয়, এই জায়গাটা একটু ভালোভাবে আপনারা বোঝার ট্রাই করেন। এখানে আমি কি লিখছি দেখেন। এবার আমরা আসি ফিউচার টেন্সে বি ভার্বের ব্যবহার কিভাবে হয়। দেখেন, আমরা জানি কোনো ভার্বের ফিউচার ফর্ম হয় না। যদি কোনো সেন্টেন্সকে ফিউচারে প্রকাশ করতে হয়, তাহলে মেইন ভার্ব অর্থাৎ যে ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, সেই ভার্বের আগে শ্যাল বা উইল বসাতে হয়। তাহলে আমরা যদি এই বি ভার্বকে ফিউচারে নিয়ে কোনো সেন্টেন্স করতে চাই, তাহলে স্ট্রাকচার হবে উইল বি। কারণ আমরা জানি বি নিজে একটা মেইন ভার্ব হিসাবে বসে থাকে। তাহলে খেয়াল করেন, উইল বি এই ভার্বটা আগের অন্য ভার্বগুলোর মতোই শুধুমাত্র ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। ফিউচার ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব হিসেবে বসে এই বিটা, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিন্তু উইল বি একসঙ্গে অক্সিলারি ভার্ব হিসেবে বসে, তারপর আরেকটা ভার্বের সাথে আইএনজি থাকে। যেমন দেখেন, বি মানে কি, দুটো মিনিং বললাম কিন্তু, হওয়া বা থাকা। যেমন আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। হি উইল বি আ টিচার, সে একজন শিক্ষক হবে। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। দে উইল বি ফুটবলার, তারা ফুটবলার হবে। ইউ উইল বি টিচার, তুমি শিক্ষক হবে। এইভাবে বি এর ব্যবহার হয়। এগুলো কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা শ্যাল বি, উইল বি দেখলে আমরা ভাবি কি যে আহ ফিউচার কন্টিনিউয়াস, বাট না, এখানে এই বিটাই মেইন ভার্ব, এরপরে আর কোনো ভার্ব নেই। সো ফিউচার ইনডিফিনিট, নট কন্টিনিউয়াস। এবং এগুলো যখন আপনি নেগেটিভ করবেন, উইলের সাথে নট বসাবেন। উইল নট কে কন্ট্রাস্ট বা সংক্ষেপে ওন্ট বলে। যেমন আই ওন্ট বি আ ডক্টর, হি ওন্ট বি আ টিচার, মানে আমি ডাক্তার হব না, সে শিক্ষক হবে না। দে ওন্ট বি ফুটবলার। হ্যাঁ, আহ যদি ইন্ট্রোগেটিভ আমি করি, জাস্ট উইলটা সাবজেক্টের আগে আসবে, আর কিছুই না। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমরা অনেকে ভাবে কি উইল বি একসঙ্গে প্রথমে আসে, কিন্তু না। দেখেন, উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে। উইল দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে। উইল ইউ বি আ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে। এইভাবে সেন্টেন্স গুলো হয়। আর নেগেটিভ ইন্ট্রোগেটিভ, জাস্ট উইল হি নট, ফুল ফর্মে যদি আপনি নটটাকে ইউজ করেন, সাবজেক্ট প্রোনাউন হলে সাবজেক্টের পরে নট বসাতে হয়, সাবজেক্ট নাউন হলে আগে বসাতে হয়। আর কন্ট্রাস্ট ফর্মে আমার এই অক্সিলারি ভার্বের সঙ্গেই নট এইভাবে লেখা যায় যে ওন্ট হি বি আ ডক্টর, সে কি ডাক্তার হবে না। ওন্ট দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে না। ওন্ট ইউ বি আ টিচার, তুমি কি শিক্ষক হবে না। আর কন্টিনিউয়াস টেন্সে কি হয়, এই শ্যাল বি উইল বি বসবে, বাট এটা ছাড়া এক্সট্রা আরেকটা ভার্ব থাকে, তার সাথে আইএনজি হয়। যেমন আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি, মানে ডেফিনেশনটা কি, কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, কেউ কোনো কাজ করতে থাকবে। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাইতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। ইউ উইল বি ডুইং দিস ওয়ার্ক,
তুমি এই কাজটা করতে থাকবে। রুমা উইল বি ড্রয়িং আ পিকচার, রুমা ছবি আঁকতে থাকবে। অর্থাৎ এইখানে উইল বি এটা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বটা ইটিং, ড্রাইভিং, প্লেইং এইগুলো মেইন ভার্ব। বাট এর আগে কিন্তু ওই বিটাই মেইন ভার্ব ছিল আমার ফিউচার ইনডিফিনিট টেন্সে। তো এগুলো যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, জাস্ট ওই উইলের সাথেই নট বসালে হবে, আর কিছু না। আই ওন্ট বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো না। হি ওন্ট বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাইতে থাকবে না। দে ওন্ট বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে না। উইল আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো। উইল হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাইতে থাকবে। উইল দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে। উইল রুমা বি ড্রয়িং আ পিকচার, রুমা কি ছবি আঁকতে থাকবে। ওন্ট আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো না। ওন্ট হি বি ড্রাইভিং আ কার, আমি কি গাড়ি চালাতে থাকবো, সে কি গাড়ি চালাতে থাকবে না। ওন্ট দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে না। ওন্ট রুমা বি ড্রয়িং আ পিকচার, রুমা কি ছবি আঁকতে থাকবে না। দেখেন তো আপনারা নিজেরা পারেন কিনা এগুলো, মানে বাংলা অর্থটা বুঝতে পারেন কিনা বা বের করতে পারেন কিনা। তো এইভাবে এই বি ভার্ব গুলো হয়। এছাড়া বি ভার্ব যখন আমার মেইন ভার্ব হিসাবে বসে, সেটা তো আমি বললাম, যেমন দেখেন হি হ্যাজ বিন ইন আমেরিকা, বাংলা অর্থটা কি জানেন, সে আমেরিকায় থেকেছে। অর্থাৎ ওই বিনটা বি এর পাস্ট পার্টিসিপল, সো থাকা বোঝাচ্ছে, হ্যাভ বা হ্যাজ এর পরে বসে। হ্যাঁ, তো এইভাবে এই সেন্টেন্স গুলো এখানে হয়। সেটা আরো কিছু ফাংশন এই বিভার্বের আছে, এখানে একটা প্র্যাকটিস আছে, এগুলো একটু করবেন। আমি আরেকটু এটা বোঝাবো ডু ভার্ব এবং হ্যাভ ভার্বের জিনিসটা বোঝানোর পর, কারণ তিনটাকে একসঙ্গে কম্পেয়ার করতে হয়। এই তিনটা ভার্বকে আমরা একসঙ্গে বলি প্রাইমারি অক্সিলারি ভার্ব বা যে ভার্বই বলি না কেন। তো আমি একটু এবার আপনাদের ডু ভার্বের ভিতর যাব। তাহলে ওভারঅল এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, এই যে আমাদের অ্যামিজার বা ওয়াজয়ার, আমরা যেটাকে বি ভার্ব বলে চিনি বা জানি, এগুলো শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা এই যে উইল বি ফিউচার কন্টিনিউয়াসে ব্যবহৃত হয় না। এগুলো আমার ইনডিফিনিট টেন্স গুলোতে ব্যবহৃত হয়। ইভেন যে কোনো টেন্সের স্ট্রাকচারে অ্যাজ এ মেইন ভার্ব এগুলো অন্যান্য সকল ফাইনাইট ভার্বের মতো বসতে পারে। যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে, এদের অ্যাকচুয়ালি কোনো মিনিং দেয় না, এরা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য বসে। আর যখন মেইন ভার্ব হিসেবে বসে, তখন এদের একটা অর্থ হচ্ছে হওয়া বা থাকা। অবজেক্টে যদি প্লেস থাকে, জায়গা থাকে, বি এর অর্থ থাকা। যদি পার্সন থাকে, তাহলে বি এর অর্থ হওয়া। এবং এই অর্থ অনুসারে বি ভার্বের পাঁচটা ফর্মও আছে, সেইভাবে মেনটেন করে যে কোনো টেন্সের স্ট্রাকচারে এগুলোকে লেখা যেতে পারে। এই হচ্ছে প্রথমত মেইন বিষয়। এবার আমরা যদি একটু ডু ভার্ব নিয়ে কথা বলি, খেয়াল করেন, তারপর এখানে আমি আবার আসবো। একটু ডু ভার্বটা একটু দেখেন। এই ডু মানে কি, আমরা কি জানি, ডু মানে করা, এতটুকুই জানি। বাট এইখানে একটু ডেফিনেশনটা একটু বোঝার ট্রাই করেন। আমরা জানি যে এই ডু ডাজ ডিড, এই ভার্বগুলো আমাদের কাছে খুবই পরিচিত। সেন্টেন্সে একটি ভিন্ন ভিন্ন স্ট্রাকচার অনুযায়ী ভিন্নভাবে বসে থাকে। এই ভার্বগুলো কখনো সেন্টেন্সকে নেগেটিভ করে, আবার কখনো ইন্টারোগেটিভ করে, আবার মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে একটা বাক্যে বসে থাকে। এই ভিন্ন ভিন্ন ব্যবহারের কারণে এই ডু ডাজ ডিড নিয়ে আমাদের ভিতর কনফিউশন তৈরি হয়। তো এই কনফিউশনটা আমরা আজকে দূর করবো। যেমন দেখেন, ফার্স্ট অফ অল আমরা যেটা জানি যে ডু মানে করা। অ্যাজ এ ওয়ার্ড ডু মিন্স করা, যেটা মেইন ভার্ব হিসাবে সেন্টেন্সে বসে থাকে। এবার খেয়াল করেন, ডু এর তিনটা ফর্ম হচ্ছে ডু, ডিড, ডান। মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছে, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে এখানে, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এইভাবে আপনি যদি বলেন হি ইজ ডুইং হিজ ওয়ার্ক, সে তার কাজ করতেছে, এইভাবে মেইন ভার্ব হিসাবে আপনি করা অর্থে যে কোনো টেন্স এটাকে কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু ডু এর মেইন ব্যবহারটা কোথায় দেখেন। কিন্তু এই ডু ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার, সেটি হচ্ছে এই ডু ডাজ ডিড প্রধানত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্সকে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। এইবার একটু আরো বোঝার ট্রাই করেন। আমরা জানি যে টেন্সের 12 ধরনের স্ট্রাকচার আছে। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 3 প্রকার টেন্সের 4টা ক্লাসিফিকেশন থাকে। টোটাল 3 এ 4 এ 12টা স্ট্রাকচার কিন্তু এই টেন্সের আছে। প্রতিটা স্ট্রাকচার দিয়ে যখন আমরা সেন্টেন্স তৈরি করি, তখন 12টা স্ট্রাকচারের ভিতরে 10টাতেই অক্সিলারি ভার্ব থাকে মেইন সেন্টেন্সে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এটা কেন বলছি জানেন? আমাদের নিয়ম হচ্ছে, যে কোনো সেন্টেন্সকে যদি আপনি নেগেটিভ করতে চান, তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়। যে কোনো সেন্টেন্সকে আপনি যদি ইন্টারোগেটিভ করতে চান, তাহলে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়। যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে কি বললাম, অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়। ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনতে হয়।
12টা টেন্সের স্ট্রাকচার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই অক্সিলারি ভার্ব আছে, 2টাতে থাকে না। সেই 2টা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। এই 2টা টেন্সে কিন্তু সাবজেক্টের পরেই মেইন ভার্ব থাকে। সো এই 2টা টেন্সের স্ট্রাকচারে আমরা এই 2টা টেন্সের সেন্টেন্সকে যদি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে চাই, তাহলে এই ডু, ডাজ এবং ডিড এর ব্যবহারটা করে থাকি। এবং যখন এরা অক্সিলারি ভার্ব হিসাবে বসে, এই ডু, ডাজ এবং ডিড, তখন কিন্তু এই ভার্ব গুলো অ্যাকচুয়ালি কোনো মিনিং দেয় না। দেয়ার ইজ নো মিনিং। এই ভার্বের কোনো অর্থ হয় না। অর্থটা মূলত ওর পরে যে মেইন ভার্ব থাকে সেইটাই দিয়ে থাকে। এই ভার্ব গুলো জাস্ট সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্যই বসে। সেটা কেমন একটু বোঝার ট্রাই করেন। দেখেন এইখানে আমাদের বিভিন্ন সেন্টেন্স আছে, মানে অন্যান্য টেন্সের বিভিন্ন সেন্টেন্স গুলো কেমন দেখেন। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। নেগেটিভটা কি? সিম্পল, জাস্ট অ্যাম এর সাথে আপনি নট বসান। সমস্ত স্ট্রাকচারে অক্সিলারি ভার্ব থাকে মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। সো আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। হি ইজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে না। দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। দে আর নট ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে না। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাইতেছো। ইউ আর নট ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাইতেছো না। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ অক্সিলারি ভার্ব, কমপ্লিটেড এটা মেইন ভার্ব। তাহলে যদি নেগেটিভ করি অক্সিলারি ভার্বের সাথে নট বসালেই হবে। সো রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম তার কাজ করেনি। রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক। হ্যাঁ, আই হ্যাভ ইটেন মাই ডিনার, আমি আমার ডিনার করেছি। আই হ্যাভ নট ইটেন মাই ডিনার। হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, হি হ্যাজ নট ফিনিশড হিজ হোমওয়ার্ক। দে ওয়ার প্লেইং ফুটবল, দে ওয়ার নট প্লেইং ফুটবল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারা ফুটবল খেলতেছিল, তাহলে তারা ফুটবল খেলছিল না। তো এইভাবে আপনি কিন্তু সেন্টেন্স গুলোকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে পারেন। অর্থাৎ নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে, ইন্ট্রোগেটিভ করতে গেলে কি করতে হবে, এই দেখেন, অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টে আনতে হবে। এটা হচ্ছে আগে আনতে হবে, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ করার নিয়ম। অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনতে হবে মানে কি? মানেটা হচ্ছে, দেখেন, আই এম ইটিং রাইস, অ্যাম আই ইটিং রাইস? হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। ইজ হি প্লেইং ফুটবল, অর্থাৎ সে কি ফুটবল খেলছে? সে কি ফুটবল খেলছে? দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। আর দে ওয়াচিং টিভি, তারা কি টিভি দেখছে? আর দে ওয়াচিং টিভি, তারা কি টিভি দেখছে? ইউ আর ড্রাইভিং আ কার, আর ইউ ড্রাইভিং আ কার, তুমি কি গাড়ি চালাইতেছো? রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হ্যাজ রহিম কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম কি তার কাজ করেছে? অর্থাৎ নিয়মটা কি, কোনো একটা সেন্টেন্সকে আপনি যদি নেগেটিভ করতে যান, সেই সেন্টেন্সের ভিতর যে অক্সিলারি ভার্বটা থাকে তার সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয়। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসলে সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হয়। আই হ্যাভ ইটেন মাই ডিনার, হ্যাভ আই ইটেন মাই ডিনার? হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক করেছে। হ্যাজ হি ফিনিশড হিজ হোমওয়ার্ক, সে কি তার হোমওয়ার্ক করেছে? দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছিল। ওয়ার দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতেছিল? আই ওয়াজ সিঙ্গিং আ সং, আমি গান গাচ্ছিলাম। ওয়াজ আই সিঙ্গিং আ সং, আমি কি গান গাচ্ছিলাম? হি হ্যাড গান টু কলকাতা, সে কলকাতা গিয়েছিল। হ্যাড হি গান টু কলকাতা, সে কি কলকাতা গিয়েছিল? হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। উইল হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলবে? আই উইল গো টু মার্কেট, উইল আই গো টু মার্কেট? হি উইল বি ড্রাইভিং আ কার, উইল হি বি ড্রাইভিং আ কার? সে কি গাড়ি চালাইতে থাকবে? দে উইল বি ড্রয়িং আ পিকচার, উইল দে বি ড্রয়িং আ পিকচার? তারা কি ছবি আঁকতে থাকবে? অর্থাৎ এইভাবে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনলে সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হয়। অক্সিলারি ভার্বের সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয়। অক্সিলারি ভার্ব কোথায় পাবো? আমার একদম মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, প্রত্যেকটা টেন্সে থাকে। কিন্তু এইবার একটু বোঝার ট্রাই করেন, এই ধরনের সেন্টেন্স যদি থাকে আপনি কিভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করবেন? যেমন আই প্লে ফুটবল, কোনো অক্সিলারি ভার্ব আছে? আপনি কি বলবেন আই প্লে নট ফুটবল? হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, they go to school, he writes a letter, he discussed the matter, I spoke in English. Is there any auxiliary verb? No. So how can you make negative or interrogative sentences? So এইগুলো হচ্ছে প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এগুলোকে আপনি যখন নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে যাবেন, তখন আমার কি করতে হবে? ওই ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হবে। আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বা ডাজ বসে। অর্থাৎ আহ এই জায়গাটাতে মূলত আপনাকে বুঝতে হবে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে হি, শি, ইট অর এনি কাইন্ডস অফ সিঙ্গেল নেম ক্যান বি সাবজেক্ট। যদি হয় তাহলে আপনার আহ ডাজ বসে।
আর ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ডু বসে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে আমার যে পার্সনই হোক না কেন ডিড বসে। আর এই ডু ডাজ ডিড এগুলো যখন আমার বসাই আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য, আমার মেইন ভার্ব, আবারও বলছি, মেইন ভার্বটা কিন্তু রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্মে চলে আসে। সেটা যে ফর্মে থাকুক, সেই ফর্ম থেকে মেইন ভার্বটা একদম রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্মে চলে আসে। যেমন বিষয়টা কি আমি একটু খুলে বলি আপনাদের, ভালোভাবে একটু এটা বোঝার ট্রাই করবেন, নেওয়ার চেষ্টা করবেন। দেখেন, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ডু নট প্লে ফুটবল, কি বলছি? আই ডু নট প্লে ফুটবল। দে ড্র পিকচার, দে ডু নট ড্র পিকচার। আমরা জানি ডু মানে করা, বাট এইখানে কিন্তু ডু এর কোনো অর্থ দিবে না, জাস্ট সেন্টেন্সকে নেগেটিভ করার জন্যই বলবে, কোনো ধরনের অর্থ দিবে না, কোনো মিনিং দিবে না। ঠিক আছে? যে তারা ছবি আঁকে, তারা ছবি আঁকে না, ওই আঁকা, ড্র মানে আঁকা, ওই ওই ওয়ার্ডটারই মিনিং মূলত দেয়, আর কোনোটা না। আবার দেখেন, ইউ ইট রাইস, ইউ ডোন্ট ইট রাইস। I write a letter, I don't write a letter. I sing a song, I don't sing a song. এইভাবে আমার হচ্ছে। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্বের সাথে কিন্তু এস বসে, অর্থাৎ ভার্বের থার্ড পারসন ফর্ম বসে। আর যখন আপনি নেগেটিভ করবেন বা ইন্টারোগেটিভ করবেন, তখন আমার ডাজ বসাতে হয়, মানে ডু এর সাথে ইএসটা বসে যায় সাবজেক্ট থার্ড পারসন হলে। আর যখন ডাজ বসে তখন মেইন ভার্বের সাথে এস বা ইএসটা কিন্তু থাকে না, মেইন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে চলে আসে। এই জায়গাটা একটু ভালোভাবে বুঝবেন, এই জায়গাটা একটু ভালোভাবে আপনারা একটু ফোকাস করেন। দেখেন, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। শি সিংস আ সং, সে একটা গান গায়। শি ডাজ নট সিং আ সং, সে গান গায় না। রহিম ড্রস আ পিকচার, রহিম একটা ছবি আঁকে। রহিম ডাজ নট ড্র আ পিকচার, রহিম ছবি আঁকে না। দেখছেন? অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি বসাতে হয়? ভার্বের সাথে এস বা ইএস বসাতে হয়। যখন আমি নেগেটিভ করি আমার ডাজ বসাতে হয়, আর ডাজ বসালে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। বাট এই জায়গাটা একটু দেখেন তো, ইট হ্যাজ আ রেড কালার, এটার লাল রং আছে। ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার, এখানে হ্যাজ, এখানে ডাজেন্ট হ্যাভ কেন? করিম ড্রাইভস আ কার, করিম ডাজ নট ড্রাইভ আ কার। তো এই জায়গাটা অনেকে আমাকে প্রশ্ন করে থাকে, অনেকে এটা ভালোভাবে বুঝতে পারে না। কারণ কি? কারণ আমরা ভার্বের ফর্ম মেনটেন করে এগুলো শিখি না, আমরা এগুলো শিখি টেন্স মেনটেন করে। কারণ আমরা জানি যে টেন্সের স্ট্রাকচারে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে, নেগেটিভ বা ইন্টারোগেটিভ করলে ডাজ বসাতে হয়, এবং ডাজ বসালে ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। কিন্তু এই জায়গায় আপনি কি করবেন? যেমন ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। এর মানেটা কি? মানে আমরা এই যে প্লেস, সিংস, ড্রস, এটা আমরা যে বসাই, এইটাকে আমার একটা ভার্বের ফর্ম হিসাবে নিতে হবে। এটাও একটা ভার্বের ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মের মতো। এটাকে বলা হয় ভার্বের থার্ড পারসন ফর্ম। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই থার্ড পারসন ফর্মটা বসে। এই হ্যাজ হচ্ছে হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম। সব ভার্বেই তো এস বা ইএস আমার থাকতেছে, মানে যুক্ত হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, বাট এখানে তো হচ্ছে না। অর্থাৎ জিনিসটা কি? আমি আপনাদের যে ভার্বের ফর্ম গুলো দেখিয়েছিলাম লিখে, কোথায়? এই দেখেন, এই জায়গাটা একটু বোঝেন। আমি এই যে হ্যাভ ভার্ব, এই হ্যাভ প্রেজেন্ট ফর্মের ভার্ব, হ্যাভ মানে আছে, পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড, প্রেজেন্ট পার্টিসিপল হ্যাভিং। এর থার্ড ফর্ম কি? থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। এই যে V5 হচ্ছে হ্যাজ। এই হ্যাজটা কখন বসে? সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমার ইটস বসে, ড্রাইভস বসে, রাইডস বসে। কি হলে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গোজ বসে। আর হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে আমার হ্যাভের থার্ড পারসন ফর্ম এরকম হ্যাভস না, HAVES হ্যাভস এরকম না, আমার হ্যাভের থার্ড পারসন হচ্ছে হ্যাজ। আবার ডু এর থার্ড পারসন কি? ডাস, DOES। তো যখন আমি এরকম একটা কথা বলছি, হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, আমার কথাগুলো বুঝবেন। হি হ্যাজ আ কার, বাংলা অর্থটা কি লিখলাম? বাংলা অর্থটা কি বললাম? যে তার একটা গাড়ি আছে। এখন এইটা আপনি যখন নেগেটিভ করবেন, আমার এটা এটা অনেকে এরকম লেখে না, হি হ্যাজ নট আ কার, এরকম লেখে না, বাট এটা সম্পূর্ণ রং একটা সেন্টেন্স। আমি আবারও বলছি, এই হ্যাভ নট, হ্যাজ নট এখানে আপনি লিখবেন না। এটা এনসিয়েন্ট গ্রামার বা ওল্ড ইংলিশ গ্রামারে এটা লেখা হবে। মডার্ন ইংলিশ গ্রামার অনুযায়ী এরকম হ্যাভ নট, হ্যাজ নট হবে না।
কেন হবে না জানেন? কারণ এই হ্যাজটা এখানে মেইন ভার্ব, এই হ্যাজটা এখানে ফাইনাইট ভার্ব, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার নিয়ম হচ্ছে ডু ডাজ এর ব্যবহার করা। আমার এই হ্যাজের সাথে নট বসে কোথায় বসে জানেন? যখন এই হ্যাজ কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে বসে, মেইন ভার্ব হিসেবে বসলে হবে না। যেমন আমি যদি বলি যে হি গোস টু স্কুল, আমার কথাটা বোঝেন, সে স্কুলে যায়, আপনি নেগেটিভকে এইরকম করেন যে হি গোজ নট টু স্কুল, হি গোজ নট টু স্কুল, এরকম তো আপনি বলেন না। আপনি কি বলেন? যে হি ডাজ নট গো টু স্কুল। আপনি কি বলেন? হি ডাজ নট গো টু স্কুল। আপনি কিন্তু এটা বলেন হি ডাজ নট গো টু স্কুল। কেন? কারণ আমার নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়। অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডাজের ব্যবহার করি, আর ডাজ বসালে গোস আর গোস থাকে না, এটা গো হয়ে যায়, প্রেজেন্ট ফর্মে চলে আসে ভার্বটা থার্ড পারসন ফর্ম থেকে। কারণ ডাজও থার্ড পারসন, গোসও থার্ড পারসন, দুটো থার্ড পারসন পাশাপাশি বসতে পারে না। তাহলে হি হ্যাজ আ কার, আপনি হ্যাজ নট কেন দিবেন? এই হ্যাজটা তো এখানে মেইন ভার্ব, হ্যাজ এর মানে আছে। আপনি যদি গোজ নট না বসান তাহলে হ্যাজ নট বসাতে পারবেন না। তাহলে এখানে আপনার ই ডাজ এর ব্যবহার করতে হবে, ডাজেন্ট। আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসে, আবার ডাজ বসার পরে আবার আপনি এখানে হ্যাজ বসাতে পারবেন না। কারণ কি? হ্যাজও থার্ড পারসন। তাহলে আমার ডাজ যখন বলবে কাটাকাটি হয়ে কি হবে? এই হ্যাজটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। আমার এই গোস, গোস আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে বসে যে হি গোস টু স্কুল। বাট যখন আমি নেগেটিভ করে এই ডাজটা বসাচ্ছি, তখন কি আমার আর গোস বসাচ্ছি? এই গোসটা কি হচ্ছে? প্রেজেন্ট ফর্মে চলে যাচ্ছে, গোটাকে আমি বসাচ্ছি। তাহলে এই হ্যাজের থার্ড ফার্স্ট পারসন কি? হ্যাভের প্রেজেন্ট ফর্ম কি? হ্যাজের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ। তাহলে আমি হি ডাজেন্ট হ্যাজ না বসায় আমি এখানে কি বসাবো? হি ডাজেন্ট হ্যাভ আ কার। তাহলে তার একটা গাড়ি আছে, হি হ্যাজ আ কার, তার গাড়ি নেই, আমার এটাই লিখতে হবে হি ডাজেন্ট হ্যাভ আ কার। তার কি গাড়ি আছে? ডাজ হি হ্যাভ আ কার। আর এই হ্যাভ এর সাথে বা হ্যাজ এর সাথে নট কখন হয়? যখন এই হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে বসে। যেমন আমি যদি এরকম কোন সেন্টেন্স লিখি, হি হ্যাজ প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইনডিফিনিট না। এখানে এই প্লেইড শব্দটা মেইন ভার্ব এবং এই হ্যাজটা আমার অক্সিলারি ভার্ব। তো এইখানে আমি এইটাকে যদি নেগেটিভ করতে চাই, আমি এটা এরকম লিখতে পারি যে হি হ্যাজ নট প্লেইড ফুটবল। কিন্তু যখন এটা অক্সিলারি ভার্ব হিসাবে বসছে হ্যাজ, তখন আমি এটাকে নেগেটিভ করতে পারি। বাট যখন এটা মেইন ভার্ব হিসাবে বসে, তখন আমি এটাকে কেন এই হ্যাজ নট দিয়ে নেগেটিভ করব? আমি কি গোজ নট দেই? তাহলে এটা কেন আমি হ্যাজ নট দিব? আমার যেটা নিয়ম সেটা করবো। এটা মেইন ভার্ব হওয়া মানে কি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই হি হ্যাজ প্লেড ফুটবল, এটা কি? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয়, হ্যাজ যদি মেইন ভার্ব হয়, আমার অবশ্যই ডাজ দিয়ে করতে হবে। সো হি ডাজেন্ট হ্যাভ আ কার, এরকম হবে এখানে। আমার এই জায়গাটা কি কেউ বুঝতে পারছেন? আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, বাট এই ছোট ছোট জায়গাগুলো, এই ছোট ছোট কনফিউশন গুলো ক্লিয়ার করতে হয়। এই কনসেপ্টটা ভালোভাবে জানা থাকলে এই ল্যাঙ্গুয়েজে প্রফেশনাল হওয়া যায়, ফ্লুয়েন্ট হওয়া যায়, জিনিসগুলো মিস্টেক হয় না। কিন্তু আমরা এই ছোট জায়গাগুলোতেই বেশি ভুল করে থাকি। এই জন্য আমি আপনাদের এটা দেখাচ্ছি। বুঝতে পারছেন আমি কি বললাম? যে এই জিনিসগুলো কেন হয়, এদের ফাংশন গুলো ঠিক কেমন? কেউ কি বুঝতেছেন আমার কথাগুলো? জি স্যার। রেসপন্স করেন। আর যারা আছেন, বোঝা যায় কিনা? তো এবার একটু দেখেন, কারণ আমাদের এখানে আমি দেখছি তো আমার স্টুডেন্টদের প্রচুর ভুল হয় এই জায়গাগুলোতেই। আমরা অনেকের টেন্স শিখি, এক্সট্রাকচার মুখস্থ করি, কত সংজ্ঞা পড়ি যে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। বাট এই যে জিনিসগুলো আমি এখন দেখাচ্ছি, এই জায়গা পর্যন্ত কয়জন আসে, কয়জন এটার ভিতরে ঢোকে, এই জিনিসগুলোকে নিয়ে ডিপলি অ্যানালাইসিস করে? তো এই জিনিসটা আমাকে বুঝতে হবে, এই সেন্স গুলো আমাকে বুঝতে হবে। তো এরপর দেখেন কোথায় ছিলাম, এই যে আহ, তাহলে দেখেন এইভাবে আমরা এটা করে থাকি। এবার এখানে আমি যদি ইন্ট্রোগেটিভ করি, তাহলে ইন্ট্রোগেটিভে আমার কি হবে? অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে। যেমন আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল। তাহলে এই ডু আমরা কেন বসাই? কারণ আমার এখানে অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। আমার নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হয়। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনলে বা অক্সিলারি ভার্বের সাথে নট বসালে এটা হয়। এই অক্সিলারি ভার্ব হিসেবে ডু এর সাহায্য নিতে হয়। দে ড্র পিকচার, তারা ছবি আঁকে। ডু দে ড্র পিকচার, তারা কি ছবি আঁকে? ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস? আই রাইট আ লেটার, আমি চিঠি লিখি। ডু আই রাইট আ লেটার, আমি কি চিঠি লিখি? আই সিং আ সং। হ্যাঁ, এখানে ডু আই হবে। আবার হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। ডাজ হি প্লে ফুটবল, ডাজ বসালে মেইন ভার্বের সাথে আর এস থাকবে না কিন্তু। তো ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে? শি সিংস আ সং, ডাজ শি সিং আ সং? এখানে নটটা হবে না, একটু ভুল লেখা আছে এখানে আর কি। রহিম ড্রস আ পিকচার, রহিম একটা ছবি আঁকে। ডাজ রহিম ড্র আ পিকচার? ইট হ্যাজ আ রেড কালার, ডাজ ইট হ্যাভ আ রেড কালার? ঠিক আছে, এটাই ভাবে হয়। আর পাস্ট টেন্সে আমার কি হয় জানেন? এই দেখেন পাস্ট টেন্সের নিয়মটা কি।
পাস্ট টেন্সে আমার যে পার্সনই হোক আমার ডিড বসাতে হয়, এবং এটার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসে, কিন্তু নেগেটিভ করতে গেলে ডিডের ব্যবহার করি। আর ডিড কি, ডিড কিন্তু পাস্ট ফর্মের একটা ভার্ব। সো যখনই আমরা ডিডের ব্যবহার করি মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্মে চলে আসে। ইন্ট্রোগেটিভেও সাবজেক্টের আগে ডিড আসে, যেমন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই ডিডন্ট প্লে ফুটবল, ডিড বসালে প্লেড আর থাকবে না, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। সো আই ডিডন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম? দেখেন, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ডিডন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম? আমি কি ভাত খেয়েছিলাম? আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। আই ডিডন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলেছিলাম? আই মেট হিম, এম ডাবল ইটি, মিটের পাস্ট ফর্ম মেট, এ মিটিং। আই ডিডন্ট মিট হিম, আমি তার সাথে দেখা করিনি। ডিড আই মিট হিম, আমি কি তার সাথে মিট করেছিলাম? হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডন্ট ড্র আ পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র আ পিকচার, সে কি ছবি এঁকেছিল? এরপর দেখেন, আই এট রাইস, ইটের পাস্ট ফর্ম এট, আমি ভাত খেয়েছিলাম। আই ডিডন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম? ডিডন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাইনি। আই স্পোক ইন ইংলিশ, আই ডিডন্ট স্পিক ইন ইংলিশ। ডিড আই স্পিক ইন ইংলিশ, অর্থাৎ ডিড বসালে আমার কি হয়, মেইন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে চলে আসে। এবার দেখেন ঠিক কতগুলো করা যায়, অর্থাৎ ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে আমরা কিভাবে এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করবো। দেখেন, হি ড্রিউ আ পিকচার, ড্র এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ, বাংলা অর্থটা কি, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডন্ট ড্র আ পিকচার, হি ডিডন্ট ড্র আ পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র আ পিকচার, সে কি ছবি এঁকেছিল? সে কি ছবি এঁকেছিল? ডিড হি ড্র এ পিকচার? ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কি ছবি আঁকেনি। ওয়ার ডিড হি ড্র এ পিকচার, সে কোথায় ছবি এঁকেছিল। ওয়াই ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কেন ছবি আঁকেনি। ওয়েন ডিড হি ড্র এ পিকচার, সে কখন ছবি এঁকেছিল। দেখছেন কিভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করে আমরা এই সেন্টেন্স গুলোকে আরো ভাঙতে পারি। এরকম যত বেশি সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন তত বেশি আপনি এক্সপার্ট হতে পারবেন। দেখেন, ইউ রোট আ লেটার, তুমি একটা ছবি, সরি, তুমি একটা চিঠি লিখেছিলে। ইউ ডিডন্ট রাইট আ লেটার, তুমি চিঠি লেখনি। ডিড ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লিখেছিলে। ডিডন্ট ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লেখনি। ওয়াই ডিডন্ট ইউ রাইট আ লেটার, তুমি কেন চিঠি লেখনি। ওয়েন ডিড ইউ রাইট আ লেটার, তুমি কখন চিঠি লিখেছিলে। তো এইভাবে এই সেন্টেন্স গুলো হয়। দেখেন কতগুলো করা যায় একটা সেন্টেন্স দিয়ে। দে ড্রোভ এ কার, ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, তারা একটা গাড়ি চালিয়েছিল। বাংলাটা কেমন, বাংলা বুঝতে হবে কিন্তু, গাড়ি চালিয়েছিল। দে ডিডন্ট ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়নি। ডিড দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালিয়েছিল। ডিডন্ট দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালায়নি। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ, তার সাথে আবার নট বসালে নেগেটিভ ইন্ট্রোগেটিভ, তার আগে আবার ডাব্লিউএইচ ওয়ার্ড বসালে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ। ওয়ার ডিড দে ড্রাইভ আ কার, তারা কোথায় গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিড দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালিয়েছিল। ওয়েন ডিড দে ড্রাইভ আ কার, তারা কখন গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালায়নি। তো এইভাবে এই ডু ভার্বটাকে ক্লিয়ার করতে হবে। এরপর আবার হ্যাভ ভার্বটা কেমন, এই দেখেন, এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই ভার্ব গুলো আমার মেইন ভার্ব হিসাবে আছে অর্থে বসে, আর যে কোনো টেন্সে বসতে পারে। অক্সিলারি ভার্ব হিসাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, এগুলোতে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি। বাট এইখানে কিছু ফাংশন আমাকে বুঝতে হবে। এই হ্যাভ ভার্বটা আমি আর দেখালাম, এটা আমি পরে আরেকটা ক্লাসে নিয়ে নিবো, কারণ এটা যদি আমি ডিটেলসে বলি এর ভিতরে আবার অনেক কিছু আছে। যেমন দেখেন, এই হ্যাভ মানে আছে, আছে বলতে কোন আছে বোঝায়। অনারশিপ, মালিকানা, রিলেশনশিপ, ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য, ইলনেস, এক্সপিরিয়েন্স অর ইটিং, এরকম 6টা অর্থ আছে। এই 6টার ভিতরে লাস্টের যে 2টা, এক্সপিরিয়েন্স অর ইটিং, এইটার সঙ্গে হ্যাভিং যুক্ত করা যায়, অন্য কোনোটাই হ্যাভিং বসানো যায় না। অর্থাৎ হ্যাভের যে প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস ফর্ম, এটা আবার সব জায়গায় ব্যবহার করা যায় না। এরকম এটা বিভিন্ন ফাংশন আছে, এটা মানে পড়ালে শেষ হবে না, অনেক কিছু এর ভিতরে, অনেক কিছু। হ্যাঁ, এখন আমি আপনাদের একটা জিনিস একটু এখান থেকে বুঝাই দিব। সেটা হচ্ছে, মনে করেন এই যে অ্যামিজারের কথা আমি বললাম না, এই দেখেন, এই যে কোথায় ছিলাম যেন, ভার্বের ফর্ম অ্যামিজার কোথায় বসাইছিলাম, এগুলো না, এই যে জাস্ট একটু এইখানে একটু বোঝার ট্রাই করেন তো। এই দেখেন, এই বি এর মানে কি, হওয়া বা থাকা বলছিলাম। হ্যাঁ, অর্থাৎ এই আছে অর্থে, যেমন আমি যদি বলি আই অ্যাম ইন ঢাকা,
বা আই উইল বি ইন ঢাকা, বাংলা অর্থ হচ্ছে আমি ঢাকায় থাকবো, থাকা বোঝায়। বা আছে, আই এম ইন ঢাকা, আমি ঢাকায় আছি, এরকম বোঝায়। এখন এই হ্যাবের মানেও কিন্তু আবার থাকা, হ্যাবের মানেও আছে বা থাকা। বাট এই দুইটার ভিতর পার্থক্য কি জানেন? দেখেন, মনে করেন আমি যদি বলি যে আমি, আমার একটা কুকুর আছে, তখন আমি এরকম বলছি যে আই হ্যাভ আ ডগ, কথাটা একটু বুঝবেন, আই হ্যাভ আ ডগ। আবার আমি যদি বলি যে আমি ঢাকায় আছি, তাহলে কি বলছিলাম এখানে, যে আই অ্যাম ইন ঢাকা। এখন একটু বোঝেন, এই হ্যাভের পাস্ট ফর্ম তো হ্যাড, আর এই অ্যাম ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ হয়। এখন হ্যাড মানে কি? ছিল। ওয়াজ মানে কি? ওয়াজ মানেও ছিল। তাহলে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে অধিকার বা মালিকানা বোঝাতে হ্যাভ হ্যাজ হ্যাড বসে, আর সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে বা নিজে কোনো জায়গায় ছিল, এইটা বোঝানোর জন্য মূলত ওয়াজ ওয়্যার বসে। অর্থাৎ আমি যদি বলি যে আমার একটা কুকুর ছিল, এখন আপনি যদি এরকম লেখেন আই ওয়াজ আ ডগ, এটা কি আমার ঠিক হবে? এটার বাংলা অর্থ কি দাঁড়ায় জানেন? আমি একটা কুকুর ছিলাম, এরকম অর্থ হয়ে যায়। অর্থাৎ ওয়াজ ওয়্যার মানেও ছিল, বাট কোন ছিল? সাবজেক্ট নিজে কোনো কিছুতে ছিল। আর হ্যাভ হ্যাজ হ্যাড মানেও ছিল, কোন ছিল? সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু ছিল, সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু ছিল। অর্থাৎ আমার একটা কুকুর ছিল, ওয়াজ বললে হবে না, আমার এখানে বলতে হবে আই হ্যাড আ ডগ, আই হ্যাড আ ডগ। এরপর কি, আমি যদি বলি যে আমি একজন ডাক্তার ছিলাম, তখন কিন্তু আমি আই হ্যাড আ ডক্টর এরকম আমি লিখতে পারবো না। এর বাংলাতে এরকম হয় আমার একটা ডাক্তার ছিল, আমি ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। তার মানে পার্থক্যটা কি? হ্যাভ হ্যাজ হ্যাড মানেও আছে বা ছিল, অ্যাম ইজ আর ওয়াজ এর মানেও আছে বা ছিল। বাট এই অ্যাম ইজ আর ওয়াজ এর মানে সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে বা নিজে কোনো জায়গায় ছিল, এরকম বোঝায়। আর হ্যাভ হ্যাজ হ্যাড এটা পজেস করা বোঝায়, সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে বা কোনো কিছু ছিল, এরকম বোঝায়। এই হচ্ছে আপনাদের এই বি ভার্বের, হ্যাভ ভার্ব বা ডু ভার্বের ক্লিয়ার কনসেপ্ট। এই যতটুকু আমি বোঝালাম, এতটুকু বিষয় কি আপনারা বুঝতে পারছেন? এই জায়গায় কোনো কোশ্চেন আছে কারো? হ্যাভ ইউ আন্ডারস্টুড অ্যাবাউট দিস থিংস? বুঝতে পারছেন আপনারা আমি যে বিষয়গুলো বললাম? যা যা বললাম, কিছু কি নতুন কোনো কিছু জানতে পারলেন, শিখতে পারলেন এই জায়গাটা নিয়ে, অক্সিলারি ভার্বের জায়গাটা নিয়ে, ফাংশনটা? হ্যাঁ, ধন্যবাদ। এখন আমি আপনাদের একটু স্পিকিং নিয়ে কথা বলবো। যারা ইংলিশে প্রেজেন্টেশন বা স্পিকিং টাকে ডেভেলপ করতে চান, যারা মনে করেন যে এই গ্রামার গুলো বা এই ধরনের সেন্টেন্স আমি তৈরি করতে পারি, লিখতে পারি, বাট আমি ইংলিশে কথা বলতে পারি, যাদের কথা বলা নিয়ে সমস্যা হয়, যাদের স্পিকিং নিয়ে প্রবলেম হয়, যারা সার্টেন টপিকের উপর স্পিকিং করতে পারেন না বা প্রেজেন্টেশন দিতে পারেন না, সেটা কিভাবে দিবেন, এটা আমি আপনাদেরকে একটু দেখাবো। এটা একটু দেখেন, দেখবেন, ভালোভাবে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, এবং আপনারা যদি পারেন কথাও বলতে পারেন, সমস্যা নেই, আমি কথা বলাবো আপনাদের, একটু ওয়েট করেন কারণ মেম্বার কম আছে, কথা বলতে পারবেন। ওকে, দেখেন, আহ একটু বোঝার ট্রাই করেন। আচ্ছা, আর তার আগে আমি একটু বলে রাখি, যারা আমি স্পিকিং টপিক বের করে রাখছি, দেখাচ্ছি। যারা পেইড কোর্সে যুক্ত হবেন, আমাদের কিন্তু পেইড কোর্সের ক্লাস শুরু হয়ে গেছে, অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে, আগামীকাল থার্ড ক্লাস। এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান, তারা পেইড কোর্সে ভর্তি হতে পারবেন। এই ফ্রিতে ক্লাস করে মানে কখনো ধারাবাহিকতা থাকে না ওইভাবে, এবং এখানে আমিও আপনার কোনো রেসপন্সিবিলিটি ওইভাবে নিব না, আপনিও আপনার মতো যাবেন আর আসবেন। বাট যারা পেইড কোর্স করে তারা ফুল ইফোর্ট দিয়ে ক্লাস করতে পারে, তাদের একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমি ওইখানে টাকা দিছি, আমার পড়তে হবে। আমারও একটা রেসপন্সিবিলিটি থাকে যে ওকে পড়াই দিতে হবে, বুঝাই দিতে হবে। এই পেইড কোর্সটা যারা করতে চান, 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। আমার গাইডলাইনের মধ্যে থেকে 3 মাসের ভিতরে আপনি এই ল্যাঙ্গুয়েজটাকে কাভার করতে পারবেন। উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ ইফ ইউ কাম টু দিস পেইড কোর্স। কারণ এখানে আমার ফ্রি ক্লাসের প্রবলেমটা কি দেখেন, এখানেও আমি আমার ফুল ইফোর্ট দিয়ে পড়াই, বাট প্রবলেমটা হচ্ছে
এই জায়গাটাতে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়, আমি পড়াচ্ছি আপনারা শুনছেন এইরকম। বাট পেইড কোর্সে আসলে আপনারা টু ওয়ে কমিউনিকেশন পাবেন। টু ওয়ে কমিউনিকেশন মানে আপনাদের প্রেজেন্টেশন দেওয়ার, স্পিকিং করার সুযোগ থাকবে। আর এটা সায়েন্স না বা ম্যাথ না, একটা টিচার পড়ালো আপনি শিখলেন। একটা টিচার হাজারটা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনার মুখ দিয়ে আপনি কথা বের করেন, আপনার ব্রেন দিয়ে যদি আইডিয়া জেনারেট না করেন। তো পেইড কোর্সের স্টুডেন্ট গুলো সেই বেনিফিটটা পায়। তো পেইড কোর্সে যারা আসবেন, যারা দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে চান, তারা এটা করতে পারেন। আদারওয়াইজ ফ্রিতে আজকে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আজকে আমার কাছে একটা ক্লাস করলেন, কালকে ইউটিউবে একটা দেখলেন, পরশুদিন আরেক জায়গায় একটা দেখলেন, এই বিভিন্ন জায়গা থেকে ক্লাস দেখতে থাকলে আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছর যেতে থাকবে, আপনাকেও ইংরেজি শিখে যেতে হবে, আপনি শেষ নামাতে পারবেন না। কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, প্রফেশনাল হতে চান, ডেভেলপ করতে চান, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, অবশ্যই একটা মেন্টরের অধীনে থেকে গাইডলাইনের ভিতর আসতে হবে। গাইডলাইন মানে কি? এই ল্যাঙ্গুয়েজে একটার সাথে একটা টপিক কানেক্টেড থাকে। আপনি যদি ওয়ার্ড না পারেন, আপনি সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে ভয়েস পারবেন না। তো এটা শেখার জন্য আপনাকে সবার আগে এইটা মেনটেন করতে হবে যে আমি কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোনটার সাথে কোনটা কানেক্টেড, কোনটার সাথে কোনটা রিলেটেড। এটা না পারলে আপনি ইংলিশ শিখতে পারবেন না। এই যে আমি আজকে যেটা আমি করালাম, এইটা যারা পেইড কোর্সে আসবেন, আরো ভেঙে ভেঙে, আরো ডিটেলসে, আরো ধারাবাহিকভাবে আমি এটা পড়িয়ে থাকি টেন্সের ক্লাসের সঙ্গে। টেন্স মানে শুধু টেন্স পড়লেই হয়ে যাবে? আমার ভিতরে আসতে হবে না? আসতে হবে। তাহলে এইগুলো যদি আমার স্কিপ করা থাকে, আপনি কি কখনো এই ল্যাঙ্গুয়েজটাকে পারফেক্টলি শিখতে পারবেন? বা এই যে বিষয়গুলো আমি দেখালাম, এটা কোথায় আপনি এতটা ডিটেলস আপনি পাবেন? তো যারা পেইড কোর্সে আসবেন, তারা এটা করতে পারবেন। আর আমি পেইড কোর্সের বিষয়টা আপনাদের সবকিছুই বলেছি অলরেডি, গ্রুপেও বিস্তারিত দেওয়া আছে, বেশি কথা বলবো না। আমি একটু ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো এখন এই জায়গাটাতে। এই জায়গাটা হচ্ছে মানে পেইড কোর্সটা আমি 1 মিনিট একটু বলি। এই অনলাইনে গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে। ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র। এই রাত 9টাতেই পেইড কোর্সের ক্লাস, 3 মাসের কোর্স। উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি হাউস ওয়াইফ হন, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, যে কোনো বয়সের যে কেউ এটা করতে পারবেন। সেইভাবেই এই কোর্সটাকে ডিজাইন করা। আমাদের মেইন পারপাস বা মেইন টার্গেট হচ্ছে স্পোকেন ইংলিশ, ইংলিশে কমিউনিকেশন করা, ফ্লুয়েন্ট হওয়া, এক্সপার্ট হওয়া। এবং স্পোকেনের সঙ্গে সঙ্গে আপনার বেসিক গ্রামার, ফ্রি হ্যান্ড রাইটিং, এই বিষয়গুলো আমি কভার করে থাকি। প্রত্যেকটা ব্যাচে মেইন যে স্পোকেন সিরিজ গুলো আসবে, তখন 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারে। প্রত্যেকটা ক্লাস স্ক্রিন শেয়ার করে নিয়ে থাকি ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে, এবং ক্লাস শেষে স্টুডেন্টদের পিডিএফ ফাইল এবং ম্যাটেরিয়াল গুলো দিয়ে দিই। এই ফ্রি ক্লাসে আমি ক্লাস রেকর্ড পিডিএফ ফাইল দিচ্ছি। পেইড কোর্সে আসলেও আপনারা রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ ফাইল পেয়ে যাবেন। এবং কেউ যদি কোনো ক্লাস মিস করেন, পরবর্তীতে রেকর্ড দেখে নিতে পারবেন। এবং এই ক্লাসগুলো একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আমি পড়িয়ে থাকি। যারা একদম দুর্বল আছেন, তারাও এটা করতে পারবেন। আপনি যতই দুর্বল থাকেন না কেন, একদম ধারাবাহিকভাবে আপনারা এটা শিখতে পারবেন। এবং টোটাল ক্লাস হচ্ছে 70টা, এখানে হিউজ ক্লাস। আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না যে কতটা ডেভেলপমেন্ট আপনি এই জায়গাটা থেকে পাবেন। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়। 2টা ক্লাস অলরেডি হয়ে গেছে। যারা এখনো ভর্তি হতে চান বা ভর্তি হবেন আগামীকালকের ভিতরে, আহ এই 2টা ক্লাসের রেকর্ড আমি পাঠিয়ে দিব, আগে দেখে নিবেন, দেখে থার্ড ক্লাসে জয়েন করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ এই কম্পালসারি গ্রামার গুলো শিখলে কি হয়, আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে। ইউ উইল বি এইবল টু কিপ any kinds of presentation, or you will be able to face any kinds of vibe instantly in front of audience or someone. As well as you will be able to write any kinds of things like paragraph, CV, composition, report, blog, dialogue in your free hand without confusion or undoubtedly. If you have some clear concept about কম্পালসারি গ্রামার, এগুলো প্র্যাকটিক্যাল ওয়েতে আমি শিখিয়ে থাকি, এবং আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা এখান থেকে ডেভেলপ হবে। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, ধারাবাহিকভাবে সিরিজ বাই সিরিজ প্রত্যেকটা ক্লাস হবে। অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু প্রয়োজন হয়, আপনার টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ ভয়েস, যা কিছু দরকার, অর্থাৎ হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, তার জন্য যা কিছু লাগে এই ক্লাসগুলো থেকে আপনারা পাবেন। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো হবে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। যারা রাইটিং এ এক্সপার্ট হতে চান, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট দিবেন, বা যাদের রাইটিংটা দরকার হয়, হাউস ওয়াইফ বা যারা ফ্রিল্যান্সার আছেন, রাইটিংটা, এই 10টা মাস্টার্স ক্লাস আছে রাইটিং এর, সেখান থেকে কভার করতে পারবেন একদম সিরিজ বাই সিরিজ। এরপর লাস্টের যে ক্লাসগুলো, এইখানে স্টুডেন্ট ভাগ হয়ে যায়, 30 জন থাকে, 10 জন থাকে, ইভেন 1 to 1 ক্লাস আমি নিয়ে থাকি। প্রত্যেকটা
স্টুডেন্টকে এখানে কাজ করতে হয়, এখানে আমার কাজ না। প্রথমে ক্লাস আমি নিব, আমি আপনাকে শিখাবো, বুঝাবো, তারপর এই জায়গাটাতে প্রতিদিন একটা করে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস আমি নিয়ে থাকি, যেটা করার মাধ্যমে উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। প্রতিদিন আপনাকে এই ক্লাসে একটা কনভারসেশন প্র্যাকটিস করাবো, নিউজ পেপার ট্রান্সলেশন করাবো এবং আপনাকে সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়াবো, আপনাকে বুঝাই দিব সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং কি, ফ্রেজ কোথায় আছে, ক্লজ কোথায় আছে, আপনি কিভাবে কথা বলবেন। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিতে চাচ্ছেন, এই কোর্সের ভিতরে আইএলটিএস এর অনেকগুলো সেশন থাকবে, এই কোর্সটা কমপ্লিট করে আপনি ডিরেক্টলি আইএলটিএস এর এক্সামে বসতে পারবেন। সেইভাবে আমি এটা শিখিয়ে থাকি এবং এই কোর্সটার জন্য আলাদা কোনো পরিশ্রমের দরকার নেই, আপনি এই ক্লাসেই জাস্ট টাইমটা দিলে হবে, বাড়তি কোনো পরিশ্রম করতে হবে না, এই ক্লাসের ভিতরেই সবকিছু শেখানো হবে প্র্যাকটিক্যাল ওয়েতে। এবং আবারও বলছি, 2,000 টাকা কোর্স ফি, যারা ইন্ডিয়া থেকে আসেন বিকাশ বা নগদে ফোনপে বা গুগল পে করে টাকা পাঠাতে পারবেন। ইন্ডিয়া থেকে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, আর যারা বাংলাদেশ থেকে আসেন বিকাশ বা নগদে এই নাম্বারে সেন্ড মানি করে জানালে আমি আপনাদের পেইড কোর্সে গ্রুপে অ্যাড করে নিব। এবং এইটাই আমার পার্সোনাল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, প্রিভিয়াস ক্লাসগুলো ফ্রি ক্লাসের রেকর্ড যারা পান নাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা ক্লাস রেকর্ড গুলো আপনারা পাবেন, প্রিভিয়াস ক্লাস রেকর্ড গুলো। এই হচ্ছে মেইন কথা। আবারও বলছি, 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে শিখতে পারবেন এবং টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরেই আপনি যদি 3 মাসে কাভার না হয়, আপনি যদি আরো টাইম চান সেটাও আপনি পাবেন, যত দিন না পর্যন্ত আপনি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি এই জায়গাটাতে থাকতে পারবেন, এই ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতে পারবেন। যারা যদি কেউ মনে করেন যে আমি ইংলিশ এক্সপার্ট হতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে ধারাবাহিকভাবে শিখতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, আমার নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, প্রফেশনাল হইতে শিখতে চাই, বা যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে বা টেকনিক ভালো, আপনারা করে দেখতে পারেন, এতটুকু বলতে পারি আপনি ব্যর্থ হবেন না। উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইনশাআল্লাহ। আপনি পারবেন, কেন আপনি পারবেন না যদি আমি এইভাবে বুঝাতে থাকি? আমার প্রিভিয়াস ক্লাসগুলো যারা করছেন তারা জানেন কিভাবে প্রত্যেকটা ক্লাস আমি নিয়ে থাকি বা প্রত্যেকটা বিষয়ে পড়িয়ে থাকি। তো যারা করতে চান তারা জানাবেন, এই নাম্বারে সেন্ড মানি করে একটা স্ক্রিনশট দিবেন, এবং পেড কোর্সে আসলে আপনাদের আমি একটা বই পাঠিয়ে দিব আমার লেখা। এই যে ভোকাবুলারি গুলো দেখাচ্ছিলাম এই বইটার ভিতরে আছে, এই বইটাকে কাছে রাখবেন আর ক্লাসগুলো রেগুলারিতে করবেন, প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে, কেউ কোনো ক্লাস মিস করলে সেটা আবার দেখে নিতে পারবেন। 2,000 টাকা কোর্স ফি, আবারও বলছি 1,000 টাকা অ্যাডভান্স করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন যারা করতে চান। এটা হচ্ছে মেইন কথা। তো আহ যারা ভর্তি হবেন তাদের একটা আমি আইডি কার্ডও দিব, আপনার একটা আইডেন্টিটিও থাকবে, এটা আমি প্রসেস করে দিয়ে দিব পরে। তো এই হচ্ছে মেইন কথা। আগামীকাল পেইড কোর্সের ক্লাস আছে রাত 9টাতে। যদি কেউ শুরু থেকে করতে চান তাহলে আগামীকালকে ভিতরেই ভর্তি হওয়ার চেষ্টা করবেন, তাহলে প্রথম থেকে পাবেন। অনেকে মাঝামাঝি টাইমে ক্লাসে ভর্তি হয়, বুঝতে পারে না, অনেক প্রবলেম হয়। বাট এটা একটা ল্যাঙ্গুয়েজ, ধারাবাহিকতা মেনটেন করে চেইন অফ কমান্ড থাকে এই ল্যাঙ্গুয়েজে, প্রথম থেকে করতে হয়, তাহলে ডেভেলপমেন্টটা ভালো আসে। তো এই হচ্ছে মেইন কথা। এখন আমরা একটু স্পিকিং এর জায়গাটাতে আসি, আর একটু টাইম দিবেন আমাকে, একটু আমি কথা বলি। দেখেন, এই জায়গাটা নিয়ে আমি আপনাদের সঙ্গে যে কথাটা মেইনলি বলেছিলাম সেটা হচ্ছে, ইংলিশে আপনি যদি সত্যিকার অর্থে এক্সপার্ট বা ফ্লুয়েন্ট যেটাই আমি বলি না কেন, আপনি যদি হতে চান, আপনাকে প্রচুর পরিমাণে প্যাসেজ অ্যানালাইসিস করতে হবে, প্যাসেজ রিড আউট করতে হবে। কখনো ছোট ছোট রুলস এবং স্ট্রাকচার পড়ে এই ল্যাঙ্গুয়েজটাকে কাভার করা যায় না, এই ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট হওয়া যায় না। যারা ইংলিশে এক্সপার্ট, যারা ভালো পারে, তারা দেখবেন প্রচুর পরিমাণে প্যাসেজ পড়ে আসছে, এটা প্লাস এটা এরকম স্ট্রাকচার হয়, এই যে হাজারো সেন্টেন্স হয়, এইভাবে কখনো ইংলিশ শেখা যায় না। যেমন এই যে অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন। মেয়েটি সুন্দরী সেই সাথে বুদ্ধিমতী, দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। তাহলে আমি একটা করে দিলাম, এবার আপনি আরো বাকিগুলো করেন। অনেকে ভাবে কি এইগুলো স্পোকেন ইংলিশ অনেক ভালো শেখা যায়, যেমন সে একজন ভালো শিক্ষক, ভালো লেখক, হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে, রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। তো এইভাবে স্পোকেন শিখে বা শুধু রুলস শিখে কখন ইংলিশে কথা বলা যায় না। আপনি যদি এই ধরনের প্যাসেজ অ্যানালাইসিস করেন, তাহলে আপনার সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা একসঙ্গে কাভার হয়, আপনার স্পিকিং, আপনার গ্রামার, আপনার রাইটিং, আপনার প্রোনাউন্সিয়েশন, আপনার ভোকাবুলারি, সবকিছুকে একসঙ্গে আয়ত্তে নিয়ে আসা যায়। এই প্যাসেজগুলো আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি, যদি আপনি এই প্যাসেজ অ্যানালাইসিস করে ইংলিশে কথা বলতে পারেন। ইংলিশে কথা বলার দুইটা ওয়ে, একটা হচ্ছে নেটিভদের সঙ্গে কমিউনিকেশন করা, আর একটা হচ্ছে সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া। এইটা ছাড়া অনেকে আমরা বিভিন্ন কনভারসেশন গ্রুপে থাকি না, আমরা বলি না যে ইংলিশ শেখার জন্য কনভারসেশন গ্রুপ করা হয়েছে, যুক্ত হন। এবার মনে করেন আপনি একটা গ্রুপে যুক্ত আছেন, সেই গ্রুপটাতে কতটুকু প্র্যাকটিস হয় আপনি আমাকে বলেন। একজন বলে হাই ব্রো, একজন বলে হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম। এই কথাগুলোই মানুষ ঘুরাই ফিরাই বলে। সে এইভাবে তো প্রফেশনাল হওয়া যায় না, এইভাবে কি ডেভেলপমেন্ট আসে? আপনার দিন চলে যাবে, মাস চলে যাবে, এই করেই যাবে না এগুলো, কিন্তু ইংলিশ আপনি শিখতে পারবেন।
আবার অনেকে কি করে, বিভিন্ন অ্যাপ ইউজ করে। আমার অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন অ্যাপ পাওয়া যায়, যেমন বাডি টক, হ্যালো ইংলিশ। ইনস্ট্যান্টলি অ্যাপের ভিতর ঢুকে আপনি কল করলে যে কোনো দেশের মানুষের সঙ্গে দেখবেন ইংলিশে কথা বলতে পারছেন। বাট আপনি যাদের সঙ্গে কথা বলেন তারা কারা? দেখবেন আপনি কল দিয়ে দেখবেন এই 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 স্পিক ইংলিশ, হ্যালো ইংলিশ, বাডি টক, এই অ্যাপগুলো ব্যবহার করে আপনি, যারা ইংলিশ প্র্যাকটিস করে কল দিয়ে দেখবেন, হয় সে আহ ইন্ডিয়ান, না হলে ইন্দোনেশিয়ান, না হলে ভিয়েতনাম, না হলে ফিলিপিন, না হলে থাইল্যান্ড, এরকম কোনো কান্ট্রির লোকের সাথে আপনি কথা বলবেন যারা আপনার মতোই দুর্বল। অর্থাৎ সেখানেও আপনি যখন তার সঙ্গে কথা বলবেন, হ্যালো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, ওয়ার আর ইউ ফ্রম, হোয়াটস ইউর ফেভারিট ফুড, এই কথাগুলোই ঘুরে ফিরে বলবেন। তো এইভাবে আপনি হয়তো কিছু সেন্টেন্স বা কিছু কথা বলতে পারছেন, বাট এইভাবে প্রফেশনাল হওয়া যায় না। ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট হিসাবে নেওয়া যায় না। এক্সট্রা ইনফরমেশন আপনি গ্যাদার করতে পারবেন না। কলটা কেটে গেল, আবার আরেকজনের সঙ্গে কথা বলছেন, তার সঙ্গে ওই সেম কথাগুলোই আপনি বলছেন। তো এইভাবে একটা সার্টেন সার্কেলের ভিতর সীমাবদ্ধ থাকতে হয়, কখনো কথা বাড়ানো যায় না, সেন্টেন্সটাকে এনলার্জ করা যায় না, বড় করা যায় না। বাট আপনি যদি নেটিভদের সঙ্গে কমিউনিকেশন করতে পারেন তাহলে তো সেটা এনলার্জ করা যায়। বাট বাংলাদেশ বা ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে নেটিভসদের সঙ্গে কমিউনিকেশন করা কিন্তু অনেক কঠিন। কারণ বিভিন্ন এই যে ক্লাপিঙ্গো বা ক্যাম্বিলি অ্যাপ ইউজ করে বলা যায়, বাট এটা ডলার পে করে বলতে হয়। তো এটা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে হয় না, সবাই পারে না, ব্যয়বহুল ব্যাপার। কার্ড সবার থাকে না, ডলার থাকে না। বাট আরেকটা ওয়ে কি আছে, এই টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া। টপিকের উপর যদি আপনি স্পিকিং করতে পারেন তাহলে আপনার আইডিয়া জেনারেট করা যায়, অনেক বেশি ইনফরমেশন, এক এক ধরনের টপিকে এক এক ধরনের ইনফরমেশন আসে, অনেক ইনফরমেশন নেওয়া যায়। এবং আমি আমার পেইড কোর্সের স্টুডেন্টদেরকে স্পোকেন কিভাবে কভার করি সেটা হচ্ছে, এই যে একটা সার্টেন টপিক আছে লেজার আর পাস্ট টাইম, এটা কিন্তু খুবই কমন একটা টপিক আইএলটিএস এর স্পিকিং এর, খুবই কমন একটা টপিক। এই টপিকের এই যে প্যারাগ্রাফটা, একটা স্যাম্পল অ্যান্সার এখানে দেওয়া, এই অ্যান্সারটা আমি পড়বো, পড়ে আপনাকে আমি বুঝাই দিব যে একটা সেন্টেন্স কিভাবে লেখা হচ্ছে, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোথায় ফ্রেজ আছে, কোথায় ক্লজ আছে, অ্যাকচুয়াল মিনিংটা কি। বোঝাই দেওয়ার পর এই যে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলোর এগেইনস্টে আপনাকে দিয়ে উত্তর দেওয়া হবে, অর্থাৎ আপনাকে স্পিকিং করতে হবে, আপনাকে কথা বলতে হবে। সেখানে যদি কোনো ভুল হয় আমি আবার ধরাই দিব। তো এইভাবে যে আমি যদি করাতে থাকি, আপনি কেন পারবেন না? আপনি অবশ্যই পারবেন। এবং সেটা কিভাবে করতে হয় আপনারা একটু ফোকাস করেন, এটা আমি পড়াই দেখবেন, এরপরে আমি যদি আপনাকে কথা বলতে বলি আপনারা নিজেরাই কথা বলতে পারবেন, নিজেরাই আপনারা স্পিকিং করতে পারবেন। দেখেন কতটা ইজি ইংলিশে কথা বলা। মানে এটা পড়ানোর আগে মানে এটা পড়ালের বেনিফিটটা কি, আপনি একটা সেন্টেন্স কিভাবে লেখা হয়, রাইটিং এর ফরমেশনটা কি এটা বুঝতে পারবেন, গ্রামারটা কভার হয়ে যাচ্ছে, রাইটিংটা কভার হয়ে যাচ্ছে। যখন আপনি এটা দুইবার তিনবার রিড আউট করবেন, আপনার প্রোনাউন্সিয়েশন এবং রিডিং স্পিড দুইটাই ডেভেলপ হবে। এবং এর ভিতরে যদি নতুন কোনো ভোকাবুলারি থাকে, অজানা কোনো ভোকাবুলারি থাকে, সেটা নিয়ে আপনি আপনার মোবাইলের ডিকশনারিতে সার্চ দেন, অর্থাৎ এখান থেকে আপনার ভোকাবুলারি ডেভেলপমেন্টটাও আসবে। আর যখন এটা পড়ার পরে নিজের মতো করে এই কোশ্চেন গুলোর এগেইনস্টে আপনি অ্যান্সার করবেন, স্পিকিং করবেন, তখন আপনার স্পিকিং লেভেলটাও ডেভেলপ হবে। এখন এইখানে যে টপিক, এই টপিকটার নাম হচ্ছে লেইজার আর পাস টাইম। এটা আইএলটিএস এ খুব কমন একটা টপিক। এখন আপনার এক্সামিনার আপনাকে প্রশ্ন করলো যে নাও আই এম গোয়িং টু আস্ক ইউ সাম কোশ্চেন অ্যাবাউট লেইজার, এন্ড আপনাকে যদি প্রশ্ন করে যে হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেজার, উত্তরটা কি হবে? হাউ ডু ভিলেজ এন্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার। লেজার মানে অবসর সময় বা ফ্রি সময়, মানে আমরা সারাদিন ডে টু ডে লাইফে যে কাজগুলো করি, এই কাজের বাইরে আমরা যখন ফ্রি থাকি তখন আমরা কোন ধরনের অ্যাক্টিভিটিস গুলো করে থাকি। আপনারা এখানে এখন যারা আছেন আমি দেখাবো এটা, বাট এটা দেখানোর আগে কি কেউ এই টপিকটার উপরে একটু স্পিকিং করতে পারবেন, এই কোশ্চেন গুলো ধরে উত্তর দিতে পারবেন? এনিওয়ান? আপনাদের আমি আনমিউট করে দিয়েছি। কোশ্চেন দেখে হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেজার, অর্থাৎ লেজারের একটা ডেফিনেশন আপনাকে দিতে হবে। কেউ বলতে পারবেন এক লাইন বা দুই লাইনে লেজারটা কি? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? এনিওয়ান ক্যান সে এনিথিং? আনমিউট করে বলতে পারেন ইফ ইউ হ্যাভ কনফিডেন্ট। কে বলবেন, বলেন হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেজার? এনিওয়ান? Can I say something? ইয়েস প্লিজ, এমডি আজিজুল। বলেন তো। The leisure means in a off time when you are seeking ideal, then what activity you are doing actually. That is actually the leisure. আপনার সেন্টেন্সের স্ট্রাকচার গুলো কি ঠিক হলো? হোয়াট অ্যাকচুয়ালি ইউ আর গোয়িং মানে কি, কোন ধরনের টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা, বাট এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বললে ঠিক হবে? টাইমটা কি ঠিক আছে? বোঝেন এগুলো? এ দেখেন, এটা বলতে পারেন হাউ ডু ভিলেজ এন্ড সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার, গ্রাম এবং শহরের লোক কিভাবে তার অবসর সময়টা কাটায়, বলতে পারেন একটু দুই চার লাইনে? আর একটু বলেন, চেষ্টা করেন তো। Okay.
The villager, those who live in village, they generally spends time spends time with play with others. Uh, and mostly they spend time with other activity like playing, other people, other home. uh, just like talking with others. They mostly and city people, they are more like organized. They spend their time in an organized way. They are more calculated. They generally spend time with productive activity like to study, like any anything that gives their benefit. Any bit oriented thinking or sometimes they in their leisure times they move out for এই যে কথাগুলো বললেন যে সামটাইমস দে ইন দ্য লেজার টাইম মুভ আউট, এটা কি কোনো ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার হলো? এটা কোন টেন্স, কোন সেন্টেন্স, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা? এই ফাংশন কি আপনার ঠিক আছে? একটু নিজে বলেন তো। মানে আপনি যে স্পিকিং করছেন, আপনি মনে করেন আরো অনেক জায়গা থেকে ইংরেজি প্র্যাকটিস করেন, ইংরেজি শেখেন, বাট আপনি কি নিজে বুঝতে পারেন যে আমি যে বলতেছি আমার এটা অ্যাকিউরেটলি হচ্ছে কিনা, কারেক্ট কিনা, বা আমার ভুলটা কোথায়? এটা কি আপনি নিজে ধরতে পারেন? এই যে সেন্টেন্স গুলো বলবেন, সামটাইমস ইউ নো, তারপর বলছেন sometimes I understood where I am making mistake. এই But এই this যে time বললেন আই probably আন্ডারস্টুড, এটা এটা কি? এটা কোন ধরনের স্ট্রাকচার? আই আন্ডারস্টুড এটাও কি ঠিক হলো? এটাও কি আপনার সেন্টেন্স হলো? তাই কথা বলতে গেলেই ভুল হচ্ছে, পদে পদে ভুল হচ্ছে। এটা আপনি কি বলতে পারেন? আই আন্ডারস্ট্যান্ড, এটা প্রেজেন্ট টেন্সে বলবেন। ইউ আর টকিং উইথ মি, ইউ আর টকিং ইন ফ্রন্ট অফ মি, রাইট? আন্ডারস্ট্যান্ড মানে কি? আমি বুঝেছিলাম, আমি বুঝি, এটা বলবেন, তাই না? তাহলে আন্ডারস্ট্যান্ড এটা বলতে হবে। তো এই যে সেন্টেন্স গুলো আপনার কিন্তু অর্গানাইজ ওয়েতে সেন্টেন্স গুলো হচ্ছে না, আপনি নিজেই বুঝতে পারছেন, পারছেন না? বোঝা যায় না নাকি? বোঝা যায় কিন্তু কথা বলতে গেলে যে আমি যে কথা বলছি আমার ফাংশন গুলো ঠিক নেই, স্ট্রাকচার গুলো ঠিক নেই। তাহলে আমি কি করব? আমার একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সেন্টেন্সের ডেফিনেশন, ফাংশন কি? একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, একটা এক্সটেনশনে আমার অবজেক্ট বসতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসতে পারে, এগুলো বসিয়ে আমার সেন্টেন্স তৈরি করতে হয়। কিন্তু এগুলো যদি ঠিক না থাকে তাহলে তো সেন্টেন্স হয় না। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এই যে আপনি যতটুকু বললেন ভালো বলছেন, খারাপ বলেননি, আমি তো বুঝতে পারছি। গ্রামাটিক্যালি সবগুলো কারেক্ট না হোক, সেন্টেন্স গুলো বোঝা গিয়েছে, সমস্যা নেই। কিন্তু আমি প্রফেশনাল ওয়েতে যদি কথা বলতে চাই, তখন এই কথা বলাটা কিভাবে বলতে হবে একটু বোঝার ট্রাই করেন। আপনার এই আপনি যে কথাগুলো বললেন এইগুলো আমি লিখবো এখন, বাট সেটার আগে যে কোনো টপিকে কথা বলার আগে সেই টপিকের একটা স্যাম্পল অ্যান্সার যদি আপনি আগে দেখতে পারেন, এরকম যদি আমি আগে আমার স্টুডেন্টদেরকে এইভাবে প্র্যাকটিস করাই, প্রথমে 10-15টা টপিকের স্যাম্পল অ্যান্সার আমি দেখাই, দেখানোর পরে আর অ্যান্সার আমি দেই না, ইনস্ট্যান্টলি জাস্ট কোশ্চেনই থাকে, ওরা কোশ্চেনের উপরেই কথা বলতে পারে, কারণ তারা ওই স্ট্রাকচার গুলো শিখে ফেলে। সেটা কিভাবে হয় দেখেন, বোঝার ট্রাই করেন। এইখানে আমি এই লেজার নিয়ে যে সেন্টেন্স গুলো লেখা আছে দেখবেন আপনার ওই যা যা বলছেন ওইগুলোই, বাট স্ট্রাকচার গুলো কেমন একটু বোঝার ট্রাই করেন। লেজার ইজ দ্য পিরিয়ড, কি বলছে? অবসর একটা একটা সময়। হুইস মানে যেটি, এই হুইস শব্দটা একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে কি? রিলেট করে, আলাদা দুইটা ক্লজ কে কানেক্ট করে। সো এটা কি বলছে যে হুইস যেটি ইজ স্পেন্ট, এটা কিসের স্ট্রাকচার জানেন? ইজ প্লাস স্পেন্ড এর পাস্ট পার্টিসিপল স্পেন্ট ভি3, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। বাংলা অর্থ হচ্ছে যেটি পার করা হয় বা যেটি কাটানো হয় অ্যাট অনস ওন উইল, একজনের নিজের ইচ্ছায়। ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে, উই হ্যাভ টু বি বিজি মোস্ট অফ দ্য টাইম, আমাদের অনেক সময় বা বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয়। অ্যান্ড ইফ উই গেট সাম মোমেন্টস অর মোর, উই পাস ইট ইন আ সিম্পল কেয়ারফ্রি ওয়ে, এবং যদি আমরা কিছু সময় পাই আমরা কেয়ারফ্রি ওয়েতে কাটানোর চেষ্টা করি। উই ডোন্ট ডু এনিথিং সিরিয়াস ইন আওয়ার লেজার, আমরা আমাদের লেজার টাইমে সিরিয়াস কোনো কাজ করি না। আমি এই ইয়েলো কালার দিয়ে ভার্বের উপর হাইলাইট করছি, এইগুলো একটু দেখেন, আমি পরে এই জিনিসটা বুঝাই দিচ্ছি। এরপর দেখেন, মানে আগে এই লেখাটা আমি একটু পড়ি, একটু সময় দিবেন। এরপর আপনি কিভাবে প্রেজেন্টেশন দিবেন, আপনি কিভাবে কথা বলবেন, দেখেন ইংলিশে কথা বলা কতটা সহজ,
এটা আপনি নিজেই বুঝতে পারবেন, যদি জাস্ট 10টা মিনিট টাইম দেন আপনি নিজেই বুঝতে পারবেন। এরপর দেখেন পিপল লিভিং ইন ভিলেজেস অ্যান্ড সিটিস, এতটুকু এখানে এতটুকু ধরে একটা সাবজেক্ট, বাংলা অর্থটা হচ্ছে গ্রাম এবং শহরে বসবাস করা মানুষ স্পেন্ড দেয়ার লেজার ডিফারেন্টলি, তাদের অবসরটা কাটায় ভিন্নভাবে। এবার কিভাবে? মোস্ট অফ দ্য মেল পার্সন ইন ভিলেজেস, বেশিরভাগ পুরুষেরা গ্রামে স্পেন্ড দেয়ার টাইম ইন টি স্টল টকিং অ্যামং দেমসেলফ, তাদের অবসর সময়টা কাটায় চায়ের দোকানে বসে একজন আরেকজনের সঙ্গে কথা বলে। ফিমেল পার্সনস অর্থাৎ মহিলারা গ্যাদার, গ্যাদার মানে কি জড়ো হওয়া, একত্রিত হওয়া, গ্যাদার ইন অন প্লেস, টক ফ্রাঙ্কলি অ্যান্ড ট্রাই টু হেল্প ইচ আদার, এক জায়গায় জড়ো হয় একজন আরেকজনের সঙ্গে কথা বলে এবং সাহায্য করার চেষ্টা করে। এরপর কি বলছে দেখেন, বাট ইন সিটিস, কিন্তু শহরে পিপল ইউজুয়ালি ওয়াচ টেলিভিশন, সাধারণত মানুষ টিভি দেখে, ওয়াচ মানে দেখা, দে ভিজিট, অর্থাৎ ভিজিট মানে কি ভ্রমণ করা, তারা ভ্রমণ করে, তারা ভিজিট করে কোথায়, জুস, পার্কস এন্ড আদার রিমার্কেবল প্লেসেস। Sometimes people spend their leisure with sports and pastimes. Rowing boats, swimming, playing and enjoying various games and sports like football, cricket are very much common. এই আরটা এখানে মেইন ভার্ব, জাস্ট বি ভার্বের একটা সেন্টেন্স, কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। Again, using computer, listening to music, attending concerts, seminar, gardening are very much familiar pastime. Above all, সর্বোপরি, people of both cities and villages enjoy the natural beauties. They come into contact with nature for refreshing their mind. The enchanting beauty of the late winter stimulates people. They travel in the midst of various fragrant flowers. Usually, I spend my leisure with my friends. Spend my সময় কাটানো, we do different types of creative activities. Actually, leisure refreshes our mind and soothes ourselves greatly. So এই যে সেন্টেন্স গুলো আমার লেখা আছে লেজার সম্পর্কে, যতটুকু আপনি বোঝেন এটাকে আপনার দুইবার বা তিনবার পড়তে হবে, পড়ে এখান থেকে একটা আইডিয়া নিতে হবে, নিয়ে এই কোশ্চেন গুলোর এগেইনস্টে নিজের মতো করে একটা অ্যান্সার দিবেন, এবং এই অ্যান্সারটা কতটা সহজ ওয়েতে, প্রফেশনাল ওয়েতে স্ট্রাকচার মেনটেন করে দেওয়া যায় একটু দেখেন। আমি প্রথম কোশ্চেনের উত্তরটা কিভাবে, আমি একটু লিখলে আপনাদের বলার থেকে লিখে দেখালে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে, একটু হয়তো টাইম লাগবে বাট একটু বসে নিন। হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেজার, বলছে লেজার সম্পর্কে আপনার আইডিয়াটা কি, ধারণাটা কি। তাহলে আমি এখানে কি বলতে পারি যে লেজার ইজ আ পিরিয়ড, আর আমি এখানে বলতে পারি ইজ আ টাইম, লেজার হচ্ছে একটা সময়, হুইচ ইজ spent at on own will, অর্থাৎ যেটা কাটানো হয় বা পার করা হয় একজনের নিজের ইচ্ছায়। এই যেটা আমি লিখলাম, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা এখানে আমার দেওয়া আছে এই যে, বাট এইটা না লিখে আমি কি এটা ডিফারেন্ট কোনো সেন্টেন্স লিখতে পারি না? এই একই কথাকে আমি কি প্রাফেস করতে পারি না? ফর এক্সাম্পল আমি যদি এইভাবে কথাটাকে লিখি, দেখেন, when we get some free time from our routine work, or I can say daily life. When we get some free time from our routine work or daily life is called leisure. আর একটা কমা দিয়ে এখানে একটা সাবজেক্ট আনতে পারেন এক্সট্রা, যে ইট ইজ কল্ড, CALLED, প্রেজেন্ট ইনডিফিনিট এজ এ প্যাসিভ ভয়েস, এটাকে বলা হয় বা এটাকে ডাকা হয় লেজার। এছাড়া আরো কি বলতে পারেন, দেখে একটা জিনিসকে, একটা কথাকে কতগুলো ওয়েতে কত ভাবে বলা যায়, এইগুলো করলে রাইটিংটাও ডেভেলপ হয়, স্পিকিংটাও ডেভেলপ হয়। এইটাকে আরো কিভাবে বলা যায়, যে leisure is a time where people get some free moment from their daily work. কি বলতে পারি, উপরেরটা আর পরেরটা দুইটা মিলাই আমি এখন একটা করতেছি। leisure is a time where, এখানে আমি লিখতে পারবো where মানে যেখানে মানুষ, people gets, যেখানে মানুষ পায়, get free time, some free time from their daily work.
সো এই যে একটা কথাকে আমি তিনটা ওয়েতে লিখলাম, এই ডেফিনেশনটাকে এইভাবে লিখতে হয়, লিখলে ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে। আইএলটিএস এর রাইটিং গুলো এই জিনিসগুলো করে কাভার করা যায়, যারা এই আর্গুমেন্টেটিভ বিভিন্ন এসে গুলো লেখে। এইবার দেখেন, আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে হাউ ডু ভিলেজ এন্ড সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার। তাহলে এই কথাটা আমরা কিভাবে বলতে পারি? আমার যারা পেইড কোর্সের স্টুডেন্ট থাকে তাদেরকে এই বিষয়গুলো আমি 1 মাস 1.5 মাস পরে গিয়ে করাই, ভালোভাবে বেসিক গ্রামার স্পোকেনের ফাংশন গুলো কাভার করার পর এগুলো শিখাই। আর এগুলো আপনি তো আজকে একটা দেখছেন, অ্যাটলিস্ট আপনি 15টা টপিক এইভাবে অ্যানালাইসিস করবেন এবং লিখবেন, মুখে বলবেন, কাভার করবেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হবেন, এক্সপার্ট হবেন, কথা বলতে পারবেন প্রফেশনালি পারফেক্টলি। দেখেন এই কোশ্চেনটা কি, যে কিভাবে গ্রাম এবং শহরের মানুষ তার অবসর সময়টা কাটায়। তাহলে এইটা আমি প্রথমে একটা কমন সেন্টেন্স লিখবো, একটা টপিক সেন্টেন্স লিখে তার উপরে আমি কিছু আইডিয়া জেনারেট করবো। যেমন সাবজেক্টটা কি, ভিলেজ এন্ড সিটি পিপল, এটা কোন টেন্সে লেখা আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, হাউ ডু। তাহলে ভিলেজ অ্যান্ড সিটি পিপল spend their leisure in different, তারা ভিন্নভাবে তাদের অবসর সময়টা কাটে। এইবার আমি আলাদা আলাদা পিপলকে ভাগ করে ফেলবো। কি লিখতে পারি? ওইখানে ছিল, এই দেখেন, মোস্ট অফ দা মেল পার্সন অফ ভিলেজ, বেশিরভাগ পুরুষেরা গ্রামে। এরপর মেইন ভার্বটা কি? স্পেন্ড। এরপরে দেয়ার লেজার, তাদের অবসর সময়টা কাটায়। টু টক অথবা টকিং, দেখেন এখানে ইনফিনিটিভের ব্যবহার করতে পারেন, টু প্লাস ভিওন অথবা ভার্ব প্লাস আইএনজি। টু টক এটাও বলা যায় অথবা টকিংও বলা যায়, কথা বলে। হ্যাঁ, মোস্ট অফ দ্য মেল পার্সন ইস অফ ভিলেজ স্পেন্ড দেয়ার লেজার টু টক, টু টক উইথ ইস আদার। ও টি, এই ইস আদার হচ্ছে একটা রেসিপ্রোকাল প্রোনাউন। উইথ ইস আদার ইন দা টি স্টল, টি স্টল, টি স্টল। এরপর আপনি আরো বলতে পারেন, যেমন মোর ওভার, মোর ওভার মানে কি? অধিকন্তু বা আরো। দে স্পেন্ড দেয়ার লেজার, এলই আই এস ইউ আর ই, লেজার। এখানে বলতে পারেন টু ক্যাচ ফিশ, অর্থাৎ মাছ ধরে, অথবা ক্যাচিং ফিশ। টু প্লে সাম আউটডোর গেম লাইক ফুটবল, ক্রিকেট। এগুলো আপনি বলতে পারেন। এছাড়া আপনি কি বলতে পারেন, যে অ্যাজ ওয়েল অ্যাজ most of the female person spend their leisure, কিভাবে কাটায় তারা? টু গ্যাদার বলতে পারেন, অর জাস্ট গ্যাদারিং। গ্যাদারিং অন প্লেস, অর্থাৎ এক জায়গায় জড়ো হয়ে তারা তাদের সময়টা কাটায়। অ্যান্ড এখানে একটা কনজাংশন আমি নিব, অ্যান্ড দে ট্রাই টু হেল্প ইস আদার, তারা একে অন্যকে সাহায্য করার চেষ্টা করে। তাহলে দেখেন, এই হচ্ছে আমার গ্রামের মানুষের অ্যাক্টিভিটি গুলো গেল। কত সুন্দরভাবে সেন্টেন্স গুলো হচ্ছে, কঠিন না ইংলিশে কথা বলা, খুবই সিম্পল কিন্তু এই সেন্টেন্স গুলো। জাস্ট ভিলেজ পিপল স্পেন্ড, মেল পার্সন স্পেন্ড, ফিমেল পার্সন স্পেন্ড। এবার হাউ দে স্পেন্ড, তার কাটানোর ধরনটা কেমন, রিজনটা কি? দে স্পেন্ড দেয়ার টাইম বাই প্লেইং, দে স্পেন্ড দেয়ার টাইম বাই রিডিং, দে স্পেন্ড দেয়ার টাইম বাই ক্যাচিং ফিশ, দে স্পেন্ড দেয়ার টাইম টকিং among themselves in the tea stall. Male, female person spend their time gathering on place. They also spend their time helping each other. জাস্ট খুবই সিম্পল কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যবহার করে রিজন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটাকে বলা হয়, অ্যাডভার্ব অফ রিজন, এটাকে ইউজ করে কিন্তু আপনি কথাগুলো বলতে পারেন। এইবার সিটি পিপলের কথা বলেন। অন দা আদার হ্যান্ড, অন দা আদার হ্যান্ড, অন্যদিকে, মোস্ট অফ দা সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার টাইম, বেশিরভাগ শহরের মানুষ তাদের অবসর সময়টা কাটায় কিভাবে?
টু ওয়াচ বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন ওয়াচিং, WATCHING, ওয়াচিং টিভি, টিভি দেখি। অলসো দে, আর কি বলতে পারি, দে স্পেন্ড দেয়ার leisure time to visit অথবা VISITING, visiting zoos, park, or different kinds of remarkable places, বিভিন্ন উল্লেখযোগ্য স্থান ভ্রমণ করে তাদের সময় কাটে। এখানে আপনি আরো বলতে পারেন ইন দিস ওয়ে, এভাবে কিছু লিঙ্কার বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করতে হয়। দে স্পেন্ড দেয়ার leisure by playing, বাই লেখা লাগে না, এই প্রেপোজিশন না দিলে হয়, জাস্ট প্লেইং সাম ইনডোর গেমস, লাইক এখানে আপনি বলতে পারেন লুডো, হ্যাঁ, ক্রাম, এই ধরনের বিভিন্ন আপনি গেমকে আপনি ইন্ডিকেট করতে পারেন, চেস, হ্যাঁ, বিভিন্ন গেম আপনি ইন্ডিকেট করে বলতে পারেন। সো এইভাবে দেখেন, এইটাই কিন্তু এই যে বি নাম্বার যে কোশ্চেনটা, এটা মেইন সেন্টেন্স, এতটুকু যদি আপনি বলতে পারেন, এটা কি খুব কঠিন? আপনি 4 বার 5 বার প্র্যাকটিস করেন, দেখবেন আপনি না দেখেই বলতে পারবেন। প্রথমে আপনি লেজার একটা ডেফিনেশন দেন, প্রথমে আপনার এক্সামিনার আপনাকে কোশ্চেন করছেন যে টুডে আই এম গোইং টু আস্ক ইউ সাম কোশ্চেন অ্যাবাউট লেজার, এবং আপনি উত্তর দিচ্ছেন, আপনাকে প্রশ্ন করলো যে হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেজার, সো ইউ ক্যান সে দ্যাট লেজার ইজ আ টাইম হুইচ ইজ স্পেন্ট at one's own will when we get some free time or free moment from our daily work. It is called leisure. As well as I can also say that leisure is a time where people get some free time from their routine work. Then how do village and city people spend their leisure? So village and city people spend their leisure differently. Spend their leisure differently. Most of the male person of village spend their leisure to talk with each other in the tea stall. Moreover, they spend their leisure to catch fish, to play some outdoor games like football, cricket, etc. As well as most of the female person spend their leisure to gather on place and they try to help each other. On the other hand, most of the city people spend their leisure time to watch television, as well as they spend their leisure time to visit zoos, park, or different kinds of remarkable places. In this way, they also spend their leisure by playing some indoor games like Ludo, Cram, or chess. So what are the common sports and pastime? There are so many common sports and pastime like rowing boat, swimming in the pond, gardening, or many things. What do you know about the late winter activities of the people? In the late winter, people get vacation from their school, college, university, or job. They get winter vacation. And winter season is the perfect time for visiting different kinds of remarkable places. So, as usual, people try to visit many kinds of historical and remarkable places in the late winter. So, this is their activities. How do you evaluate leisure? I mean, আপনি লেজারটাকে কিভাবে মূল্যায়ন করেন? So, I can say that leisure is a time where people get some free moment from their own work. And I think that every person need to maintain some leisure time in every single day, because when we get some free time from our daily work, we can get some refreshment, we can take re-energy in our work again. For that reason, I can also say leisure is needed for every person for refreshing their mind and soul. So that's all about my presentation. Thanks for patience hearing. So এই যে কথাগুলো আমি বললাম, আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারলেন? আমি কিভাবে বললাম, বোঝা গেল আমার জিনিসগুলো বা সেন্টেন্স গুলো কিভাবে ফর্মাল ওয়েতে হয়ে থাকে, এবং এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম,
আপনি একটু ভেবে দেখেন, অনেকে মনে করেন না যে আমরা ভোকাবুলারিতে দুর্বল, এই জন্যই আমি ইংলিশে কথা বলতে পারি না। দেখেন তো এখানে কি কোনো হার্ড ভোকাবুলারি আছে, কোনো কঠিন ভোকাবুলারি আছে যেটা আপনি জানেন না? একটু একটু খেয়াল করে দেখেন, আপনি ওই রকম ধরনের কঠিন বা খুব হার্ড কোনো ভোকাবুলারি আপনি পাবেন না। এবং সেন্টেন্সের স্ট্রাকচার গুলো সিম্পল। আপনি 4 বার এটা না দেখে আয়নার সামনে বলেন যে পিপল স্পেন্ড দ্যার টাইম প্লেইং বোর্ড, people spend village people spend their time gathering on place, village people spend their time talking among themselves in the tea stall. Just একই কথা। City people spend their time watching television, city people spend their time playing ludo, city people spend their time visiting zoos and park. সো এই কথাগুলো কি খুব কঠিন? খুবই সিম্পল না? সো আপনি এতগুলো না পারেন, 5টা সেন্টেন্স বলেন, পরের দিন আর 5টা হবে, তারপরের দিন আর 5টা হবে। এইভাবেই ফ্লুয়েন্সি আসে। এইভাবে টপিকের উপর প্রেজেন্টেশন দিলে অনেক আইডিয়া জেনারেট করা যায়, ইংলিশে প্রফেশনাল হওয়া যায়। আর এরকম প্যাসেজ অ্যানালাইসিস করার পর নিজের মতো করে সেই প্যাসেজটার উপরে লিখলে, প্রাফেস করলে, আপনার রাইটিং, আপনার স্পিকিং, আপনার রিডিং, প্রোনাউন্সিয়েশন, ভোকাবুলারি, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাকে একসঙ্গে কভার করা সম্ভব হয় যদি আপনি এটা করতে পারেন। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম? যেমন এর আগে কে প্রেজেন্টেশন দিছিল, সে কি এখন আছে এখানে? এই যে আজহার সাহেব না কে ছিল, আছেন আপনি নাকি জানি না আছে কিনা। তো তাকে যদি এখন আমি আরেকবার বলতে বলতাম না, যদি থাকতো, আমি জানি না আছে কিনা, সে আরো ফ্লুয়েন্টলি বলতে পারতো। ইভেন আপনারাও এখানে যারা আছেন, যারা কনফিডেন্ট পান না কথা বলার, এই টপিকটার উপরে আমি যদি এখন কথা বলতে বলি, আপনি নিজেও বলতে পারবেন। পারবেন না? কনফিডেন্ট আসে না? আমার কথাগুলো বোঝা যায় কি বলি? হ্যাঁ, কিছু বুঝতে পারেন? এবং আরেকটা কথা হচ্ছে কি জানেন, ইংলিশে বোঝা যায়, কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? আনমিউট কি করা আপনাদের নাকি মিউট করে দিয়েছি? হ্যাঁ, আনমিউট আছে তো। শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এবং এখানে যে যে সেন্টেন্স গুলো আছে, এই প্রত্যেকটা সেন্টেন্স কোন টেন্সে লেখা জানেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অন্য কোনো টেন্স নেই। আমাদের যে 12টা টেন্স আছে বা বিভিন্ন টেন্সের স্ট্রাকচারের কথা আমরা বলি, এখানে না আছে কোনো কন্টিনিউয়াস, না আছে কোনো পারফেক্ট, না আছে কোনো মডাল ভার্ব, নাথিং। জাস্ট সবগুলো সেন্টেন্সই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে লেখা। তার মানে ইংলিশে কথা বলতে গেলে সমস্ত স্ট্রাকচার এক জায়গায় করার প্রয়োজন পড়ে না। ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়, আমি যে কথা বলবো আমার টাইমিংটা কেমন, টপিকটা কেমন, সেই টাইমটা ধরে আমার কথা বলতে হয়। আমার যদি এখানে কোনো পাস্ট অ্যাক্টিভিটি শেয়ার করতে বলা হতো, যেমন আমাকে যদি কেউ বলতো যে হ্যাভ ইউ এভার এনজয়েড এনি কাইন্ডস অফ পিকনিক, প্লিজ শেয়ার ইউর আইডিয়া, আপনি কি কখনো পিকনিক করেছেন? যদি করেন তো কোথায় করেছিলেন, কার সাথে করেছিলেন, কিভাবে করেছিলেন? তখন আবার প্রেজেন্ট টেন্স হতো না, তখন আমার উত্তরগুলো বা অ্যান্সারটা লিখতে হতো বা বলতে হতো পাস্ট টেন্স মেনটেন করে। বাট এটা জাস্ট লেইজার নিয়ে কথা বলছে, লেইজার সম্পর্কে আপনার আইডিয়া কি, এটা কিভাবে হয়, কারা কিভাবে কাটায়, অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম স্পেন্ড, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই সেন্টেন্স গুলো তৈরি করে। তো এক এক ধরনের টপিকের ব্যাকগ্রাউন্ড এক এক রকম হয়। ব্যাকগ্রাউন্ডটা আগে বুঝতে পারলে ওই একটা টেন্স বা একটা স্ট্রাকচার মেনটেন করে সমস্ত কথা বলা যায়। কথা বলার জন্য মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন হয় না। সো দ্যাটস অল ফর টুডে। যারা করতে চান, পেইড কোর্সে যারা আসবেন, এইভাবে প্রফেশনাল ওয়েতে, আমি এতটুকু বলতে পারি, এরকম আপনার আগে কোথাও দেখছেন কিনা জানি না, প্যাসেজ অ্যানালাইসিস, প্রফেশনাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। আবারও বলছি, টোটাল টোটাল কোর্স ফি 2000 টাকা। যারা ভর্তি হতে চান আগামীকালকের ভিতরেই ভর্তি হবেন। 1000 টাকা অ্যাডভান্স করে আপনি পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। এইভাবে করতে পারবেন। এটা বিকাশ বা নগদ আছে, সেন্ড মানি করে জানাবেন, আমি পেইড কোর্সের গ্রুপে অ্যাড করে নিব। যারা করতে চান, 3 মাসের কোর্স, এবং 3 মাসের ভিতরেই আপনি ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। আর এই ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল আমি পাঠিয়ে দিব, ঠিক আছে? তো ভালো কয়টা থেকে থাকেন। কয়টা পর্যন্ত ক্লাস? রাত 9টা থেকে 10টা। স্যার কি? রাত 9টা থেকে 10টা, হ্যাঁ, আগামীকাল থেকে, ঠিক আছে? তো সেটা